ঠিক আছে, চলে আসো এখানে কি বলছে। দেখো এখানে ক্যারেক্টারিস্টিক্স গুলোতে চলে আসো সবার প্রথমে। আহ, মানে আগে ছোট করে বলে দিই যে আমরা যে পোস্ট মডার্ন নিয়ে যে মডার্নিজম নিয়ে যে আলোচনাটা করছি, তো সেই পোস্ট মডার্নিজমের আলোচনায় আমরা কি দেখতে পাবো, আমরা দেখতে পাবো যে স্ট্যাবলিশ যে সায়েন্টিসিজম আছে, স্ট্যাবলিশ যে রিজনিংস আছে, লজিক আছে, সেগুলোর বিরুদ্ধে একটা বড় ধরনের প্রতিবাদ হচ্ছে পোস্ট মডার্নিজম। পোস্ট মডার্নিজমের উত্থানটা হচ্ছে কখন? পোস্ট মডার্নিজমের উত্থানটা হচ্ছে মোটামুটিভাবে এখানে বলেই দিয়েছে, আছে নিচের দিকে, ওই 1900 ওই 20th সেঞ্চুরির মাঝামাঝি পিরিয়ডে। 20th সেঞ্চুরির মাঝামাঝি পিরিয়ডে বিশেষ করে এটা কখন বলা যায়, বিশেষ করে বলা যায় যখন দেখবে যে ওই কলোনিজ গুলো যেগুলো তখন নিজেদের স্বাধীনতা পাচ্ছে, কলোনিজ গুলো। আচ্ছা, কলোনিজ গুলো এখানে বড্ড বেশি, যখন মানে কলোনিজগুলো যখন ধীরে ধীরে স্বাধীনতা পাচ্ছে, সাম্রাজ্যবাদী শক্তি যেগুলো ছিল, এম্পেরিক্যাল পাওয়ার, যে এম্পেরিক্যাল না, এটা কি বলা হয় যে এম্পেরিয়াল পাওয়ার অর্থাৎ সাম্রাজ্যবাদী শক্তিগুলো, তারা যখন নিজেদের পাওয়ারটা যখন দুর্বল হয়ে যাচ্ছে, তখন আমরা দেখতে পাচ্ছি যে অর্থাৎ বড় ধরনের একটা কিন্তু এই আন্দোলনের কারণেই হচ্ছে। সে আন্দোলনটা কি? সে আন্দোলনটা অনেকটা বলতে পারো পোস্ট মডার্ন আন্দোলন। পোস্ট মডার্ন আন্দোলনের কাছে তারা কিন্তু এক প্রকার মাথা নত করতে বাধ্য হচ্ছে। তো পোস্ট মডার্ন আন্দোলনগুলো আমাদের নিজেদের দেশেও আমরা দেখেছি, যে গান্ধীজির যে আন্দোলন, সেখানে নিজেদের গান্ধীজির যে আন্দোলন, কিংবা দেখতে পাবে যে বাল গঙ্গাধর তিলকের যে আন্দোলন, বাল গঙ্গাধর তিলক দেখবে যে মানুষকে ইউনাইট করার চেষ্টা করছে, জাতীয়তাবাদী আন্দোলনে তারা নিজেদেরকে দীক্ষিত করছে, জনগণকে করছে। এখানকার এখানকার নিজস্ব যে সমস্ত মূল্যবোধগুলো আছে, যে সমস্ত কালচারসগুলো আছে, সংস্কৃতি আছে, যে সমস্ত ফেস্টিভ্যালসগুলো আছে, সেগুলোকে মাধ্যম করে সেখানে করার চেষ্টা করছে। তো মানুষ যেহেতু সেগুলোতে নিজেদের আনন্দ উপভোগ করতে পারে, সেগুলোতে যেহেতু মানুষ সম্প্রীতি নিজেদের স্ট্যাবলিশ করতে পারে, নিজেদের মধ্যে সংহতি যেহেতু স্ট্যাবলিশ করতে পারে, তো ওই মাধ্যমগুলোকে এখানে হাতিয়ার করেছে। কোন মাধ্যমগুলো? বাল গঙ্গাধর তিলক, যেমন তোমরা দেখবে বাল গঙ্গাধর তিলক করেছিলেন হচ্ছে, যেমন দেখবে ওই ইয়েটা কি বলা যেতে পারে, যে গণেশ পুজো, তারপরে শিবাজির হচ্ছে যে বিভিন্ন আরাধনা, তার যে গুরুত্ব, সেগুলোকে নিয়ে তিনি ভীষণ রকম ভাবে কি করছেন না, সেই সমস্ত বিষয়গুলোকে রাজনীতিতে নিয়ে আসছেন। কারণ ওই সমস্ত বিষয়গুলোকে কেন্দ্র করে মানুষ একজোট হয়। তো ওখানে যদি ওটাকে রাজনীতিকরণ করে দেওয়া যায়, ব্রিটিশদের বিরোধী করে দেওয়া যায়, ব্রিটিশদের অভিমুখে যদি সেটাকে লিড করানো যায়, তাহলে কি হবে না, তাড়াতাড়ি স্বাধীনতা আসবে। তো বলো কি বলছো অনিন্দিতা? অনিন্দিতা কিছু বলছো? আচ্ছা, তো এখানে আমরা কি দেখতে পাবো? আমরা দেখতে পাবো যে এইরকম ভাবে আমরা ওই 20th সেঞ্চুরির মাঝামাঝি আমরা দেখতে পাচ্ছি কি, যে বিশ্বের বিভিন্ন দেশগুলিতে যেগুলো একটা সময় কলোনি ছিল, সেই সমস্ত কলোনিজগুলো তারা নিজেদের মতো করে তাদের নিজেদের যে মূল্যবোধ, সেই মূল্যবোধটাকে তারা কাজে লাগিয়ে কি করেছে, তারা নিজেদের মতো করে ওই মডার্নিজমের বিরুদ্ধে একটা পোস্ট মডার্ন ফিলসফি তারা কিন্তু স্ট্যাবলিশ করেছে, প্র্যাকটিক্যালি যদি বলি। তো পোস্ট মডার্ন ফিলসফি তারা সেখানে কিন্তু কি শেয়ার করছো, পোস্ট মডার্ন ফিলসফি তারা কিন্তু সেখানে শেয়ার করেছে, স্ট্যাবলিশ করেছে। এটা আমরা এখানে কিন্তু দেখতে পাবো। কিছু বলছো, কি শেয়ার করছো? আচ্ছা, মোহাম্মদ ইউনুস। হুম, ভালো। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস, বাকি সদস্যরা হলেন ডক্টর সলিমুল্লাহ খান। সলিমুল্লাহ খান হচ্ছে কিন্তু একজন বড় ফিলোসোফার। ভালো। হুম, আসছি সেগুলো শেষের দিকে, এটা আগে শেষ করি। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি তাহলে? এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই রকম ভাবে বিশ্বের বিভিন্ন দেশগুলিতে মডার্নিজমের বিরুদ্ধে পোস্ট মডার্ন একটা প্র্যাকটিক্যাল মুভমেন্ট শুরু হলো, এবং সেই সময়ই দেখতে পাবে যারা মুভমেন্টের সঙ্গে জড়িত ছিল তারা অনেক লিটারেচারও তারা কিন্তু লিখেছেন। যেমন এখানে বাল গঙ্গাধর তিলকের লিটারেচার নিতে পারো, গান্ধীজি লিটারেচার গুলো নিতে পারো, নেহেরু লিটারেচার নিতে পারো। ডিসকভারি অফ ইন্ডিয়া যখন বলছে, তখন ইন্ডিয়ার সৌন্দর্য খোঁজার চেষ্টা করছেন, অর্থাৎ নিজস্বতাটাকে তুলে ধরার চেষ্টা করছেন। তো সবাই নিজস্বতাটাকে তুলে ধরার মধ্যে দিয়ে কি করার চেষ্টা করছে, যে নিজের ইনার বিউটিটাকে খোঁজার চেষ্টা করছে, এবং সেই ফিলসফিটাকে বের করার চেষ্টা করছে। সেই ফিলসফি, যে ফিলসফি নিজেদেরকে আনন্দ উপভোগ দেয়, আনন্দ, যে ফিলসফির মধ্যে দিয়ে মানুষ মানুষের ইউনিটি স্ট্যাবলিশড হয়, যেটার মধ্যে দিয়ে মানুষের মধ্যে ইন্টিগ্রিটি স্ট্যাবলিশড হয়, যেটার মধ্যে দিয়ে তাদের নিজেদের স্বাধীনতা স্ট্যাবলিশড হয়। তো সেই সমস্ত ফিলসফিস গুলো সেখানে কিন্তু 1950s এর পর তোমরা দেখতে পাবে, বা ওই মোটা মাঝামাঝি পিরিয়ডে 20th সেঞ্চুরির ওই সময় কিন্তু তৈরি হচ্ছে। তোমাদের এর আগে আমি ইয়েও পড়িয়েছি, তোমাদের আমি কি বলে যে
নামটা ভুলছি, আলজিয়ার্সের যে ফিলোসফার্সটির নাম পড়ালাম, কি নাম পড়ালাম ওটা ছিল তোমাদের সিলেবাসে? ফ্রান্স ফেনন পড়ালাম তোমাদের। ফ্রান্স ফেনন পড়িয়েছি। ফ্রান্স ফেননও তোমরা দেখতে পাবে যে সেখানে নিজেদের জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য দেখবে একটা সাইকোলজিক্যাল একটা মেথডকে কাজে লাগিয়ে তিনি সেখানে কি করার চেষ্টা করলেন, যে সেখানে সাইকোলজিক্যাল মেথডকে কাজে লাগিয়ে সেখানে তিনি নিজের দেশের জনগণকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করলেন, তাদের মধ্যে ইউনিটি স্ট্যাবলিশ করার চেষ্টা করলেন। তো ওই সময় তোমরা দেখতে পাবে কি যে মডার্নিজমের বিরুদ্ধে, মডার্ন যে ফিলোসফিস গুলো ছিল, যে প্রিন্সিপালস গুলো ছিল, সেগুলোর বিরুদ্ধে এখানে কি হয়েছে না, নিজেদেরকে একজোট করার জন্য, সমৃদ্ধ করার জন্য এখানে সেই সময় যারা আন্দোলন করেছেন, তারা যেমন ফিজিক্যালি আন্দোলনও করেছেন, সেই সময় দেখতে পাবে প্যারালালি ওদের মধ্যে থেকে বা ওদের পাশাপাশি আরো অনেকে এরকম কি করেছে, বিভিন্ন লিটারেচার লিখে তারা কি করার চেষ্টা করেছেন, যে তারা ওই ফিলোসফিটাকে এস্টাবলিশ করেছেন, যে ফিলোসফিটা জনগণকে ঐক্যবদ্ধ করে, অর্থাৎ পোস্ট মডার্ন ফিলোসফি। তো পোস্ট মডার্নিজমের জন্মটা ঠিক এই সময় এইরকম একটা পরিস্থিতিতে হচ্ছে। তাহলে আমরা কি দেখতে পাবো, আমরা মডার্নিজমের মধ্যে কি ছিল, তাহলে আমরা এটা একটু দেখে নিই। খুব ডিফিকাল্ট কিছু নয়, সহজ আলোচনা, আমি সহজ করেই বোঝাবো। ডিফিকাল্ট হবে একটুখানি যখন আমি ধীরে ধীরে গভীরে ঢুকবো, তখন একটু ডিফিকাল্ট হবে, বাট আমি তারপরেও বলছি সহজ করেই বোঝাবো, ভালো করে ধ্যান দেবে। আর থিঙ্কার ওয়াইজ আমি এখানে বেশি জোর দেবো না, জোর দেবো থিঙ্কার ওয়াইজ পরে। বেসিক যে থিঙ্কারসগুলোর বইগুলো জানতে চাই, কনসেপ্টগুলো জানতে চাই, সেগুলো তো অবশ্যই আগামীকালকের ক্লাসে বলে দেবো, বাট থিঙ্কার ওয়াইজ আমরা পরে পড়বো, সুযোগ পেলে কখনো পড়বো। তো যাই হোক, এখানে আমরা দেখে নিই, তাহলে এটা যদি একটা কনটেক্সট হয়, যে এইরকম একটা কনটেক্সটে যেখানে মানুষ বা দেশগুলো নিজেদের মতো করে বা জাতিগুলো নিজেদের মতো করে শাসন করার, নিজেদের মতো করে নিজেদের আনন্দ উপভোগ করার, নিজেদের মতো করে স্বাধীনতা উপভোগ করার একটা যখন নিজেদের মতো করে মন্ত্র তারা এস্টাবলিশ করছে, তো সেই মন্ত্রটাকে এখানে বলা হচ্ছে কিন্তু পোস্ট মডার্ন মন্ত্র বা পোস্ট মডার্ন ফিলসফি, পোস্ট মডার্ন এজ হিসেবে তখন থেকে এটাকে কিন্তু দেখানো হচ্ছে। তাহলে এখানে আমরা দেখতে পাবো কি যে তার আগের যেগুলো ছিল সেগুলো হচ্ছে মডার্ন। তাহলে মডার্নের আগেও আমরা একটু আলোচনা করে নিই, যেটাকে এখানে বলা হচ্ছে পোস্ট প্রি মডার্ন। প্রি মডার্নে কি ছিল? প্রি মডার্নে তোমরা দেখতে পাবে যে প্রি মডার্নে এখানে বলা হচ্ছে যে প্রি মডার্ন হচ্ছে কমপ্লিটলি, এটা হচ্ছে একটা কি, যে মডার্ন সায়েন্স আসার আগের যে অবস্থাটা, মডার্ন সায়েন্স আসার আগের যে অবস্থাটা, যে সেটাকে বলা হচ্ছে কিন্তু এখানে প্রি মডার্ন এজ। অর্থাৎ মডার্ন সায়েন্স মানে মডার্ন সায়েন্স মানে হচ্ছে যে সায়েন্সের বেসিক আর্গুমেন্ট হচ্ছে যেখানে তারা কজাল রিলেশনশিপের উপর এস্টাবলিশ করে, কজালিটি যেটাকে বলা হয়, বা যেটাকে বলা হয় যে লজিক্যাল রিজনিং। তো লজিক্যাল রিজনিং এর উপরে সেখানে তারা দাঁড়িয়ে থাকে। তো এই সায়েন্স যেখানে লজিক বোঝে, সায়েন্স যেখানে যুক্তি বোঝে, সায়েন্স যেখানে কার্যকারণ সম্পর্ক বোঝে, তো এই এজটা স্ট্যাবলিশ হওয়ার আগে বা তৈরি হওয়ার আগের যে পর্যায়টা সেই পর্যায়টিকে এখানে প্রি মডার্ন হিসেবে দেখানো হয়েছে। কি ছিল সেখানে কমপ্লিটলি তোমরা দেখতে পাবে যে সেখানে রিলিজিয়াস ডগমা ছিল। রিলিজিয়াস ডগমা মানে হচ্ছে ধর্মীয় তত্ত্ব, ধর্মীয় মতবাদ। তো ধর্মীয় মতবাদ বা ধর্মীয় তত্ত্বগুলো কিন্তু বিশেষভাবে এখানে কিন্তু সমাজ পরিচালনার ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিশেষভাবে সমাজ পরিচালনার ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। শুধু সমাজ বলবো না, সেই সময় সমাজ থেকে শুরু করে, রাজনীতি থেকে শুরু করে, পরিবার থেকে শুরু করে, মানুষের পার্সোনাল লাইফ থেকে শুরু করে, এবং গ্রহ নক্ষত্রের যে কার্যকলাপ, তাদের যে সেখানে যে গতি প্রকৃতি, সেগুলোকে সমস্ত কিছুর ক্ষেত্রে আমরা দেখতে পাবো। এবং এখানে কি করেছে, রিলিজিয়াস যে সে ডগমাগুলো আছে, মতবাদ আছে, ফিলসফি আছে, সেই ফিলসফিগুলো কাজ করেছে। তাহলে প্রি মডার্ন যখন আমরা বলছি, তখন আমরা কি দেখতে পাচ্ছি, অর্থাৎ মডার্ন এজের কথা বলতে, মিডিল এজের কথা বলতে পারো, মিডিল এজের কথা বলতে পারো, যে মিডিল এজ যেখানে আমরা কি দেখেছি, যে যেখানে ধর্মের একটা প্রভাব ছিল সমস্ত কিছু, রাজনীতি থেকে শুরু করে, ইতিহাস থেকে শুরু করে, কলা থেকে শুরু করে, সমস্ত কিছুর মধ্যে যেখানে ধর্মীয় একটা মতবাদ ছিল, ধর্মকে কেন্দ্র করে সমাজ জীবন থেকে শুরু করে, ব্যক্তি জীবন থেকে শুরু করে, রাজনীতি থেকে শুরু করে সমস্ত কিছু পরিচালিত হতো। তো সেটাকে এখানে প্রি মডার্ন এজ হিসেবে দেখানো হচ্ছে। তো এখানে আমরা দেখতে পাবো কি, রাজনীতির পাশাপাশি এখানে সমস্ত কিছু, যেমন বলছি যে এখানে যেমন হচ্ছে মানুষকে সঠিক পথে যেমন নিয়ে যাওয়ার যেমন একটা রাস্তা ছিল, তেমনি আবার মানুষকে সেখানে কেউ ভুল করলে তাকে কেউ ভুল করলে তাকে পানিশমেন্টেরও ব্যবস্থা তার ছিল সেখানে। সমস্ত কিছুই ছিল, কি ছিল না বলো, সেখানে সমস্ত কিছুই ছিল। ধর্মের মাধ্যমে সেগুলোকে দেখানো। তবে ধর্ম মানে বুঝতেই পারছো যে সেটা একটা কাইন্ড অফ হচ্ছে কি, যে স্ট্যাবলিশ একটা পুরনো সিস্টেম, যেটাকে ধর্ম হিসেবে দেখানো হয়েছে, এবং কোনো একজন ব্যক্তি কোনো একজন সেটা হয়তো হাতে করে নিয়ে এসেছেন, এবং তিনি সেটাকে নাম দিয়েছেন যে তার কোনো ঈশ্বর তাকে প্রদান করেছে। তো এইরকম ভাবে আমরা দেখতে পাবো কি, যে ঈশ্বরের দোহাই দিয়ে
এখানে কতগুলো প্রিন্সিপালসকে সেট করা হয়েছে, এবং এই প্রিন্সিপালসগুলো হচ্ছে কিন্তু ফান্ডামেন্টাল প্রিন্সিপালস। এই ফান্ডামেন্টাল প্রিন্সিপালসগুলোকে সামনে রেখে রাতারাতি এগুলোকে বদলে দেওয়া যাবে না, চেঞ্জ করা যাবে না, এই ধরনের একটা অবস্থা সেখানে কিন্তু এস্টাবলিশ করা হয়েছে। তো যাই হোক, এখানে আমরা দেখতে পাবো যে রিলিজিয়াস এই যে পিরিয়ড, যেটাকে প্রি মডার্ন এজ বলছি, সেখানে আমরা দেখেছি যে মডার্ন এজ তোমাদের পড়িয়েছি আমি, সেখানে তোমাদের বলেছি যে সেখানে কি হতো, সেখানে ধীরে 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 সমস্ত কিছু কি হলো, যে সম্পদ মানুষের হাত থেকে গিয়ে গির্জার হাতে চলে গেল। সেখানে মানুষ রাজনৈতিক যে ক্ষমতা রাজার হাত থেকে ধীরে ধীরে চলে সেখানে গির্জার হাতে চলে গেল, গির্জার পোপদের হাতে চলে গেল। তাহলে গির্জা এবং গির্জার পোপের হাতে যে ক্ষমতাটা চলে গেল, এবং সেখানে কি হলো, আলটিমেটলি মানুষের যে স্বাধীনতা, ইকোনমিক যে প্রোগ্রেস, সেগুলো কিন্তু লিমিটেড হয়ে পড়লো, সীমাবদ্ধ হয়ে পড়লো, সেটা কিন্তু খুব একটা বেশি গ্রো করতে পারছে না। সমস্ত কিছুর ক্ষেত্রে, সমাজ জীবনের সমস্ত কিছুর ক্ষেত্রে কিন্তু এখানে কি করতে হতো, এই যারা পোপ ছিলেন এবং গির্জার যে নির্দেশ ছিল, ইনস্টিটিউশন হিসেবে গির্জা এবং ইনস্টিটিউশনের এজেন্ট হিসেবে গির্জার যারা পোপ ছিলেন, তো সেই ইনস্টিটিউশন এবং ইনস্টিটিউশনের যে এজেন্ট পোপ, তো তাদের এখানে কিন্তু এক প্রকার কি ছিল, একটা কিন্তু রমরমা ছিল। তারাই এখানে কিন্তু ডিসাইড করতো যে সেখানে সমাজ জীবন কিভাবে পরিচালনা হবে, রাজনীতি জীবন কিভাবে পরিচালনা হবে, অর্থনীতি কিভাবে পরিচালনা হবে। তো এখানে আমরা দেখেছি যে এই পরিস্থিতিতে আমরা মানুষের জীবন, মানুষের সমস্ত কিছুর মধ্যে একটা লিমিটেড স্কোপ দেখেছি। তারা কিন্তু নিজেদের একটা সময় আসলো যখন তারা কি করলো না, তাদের নিজেদের স্বাধীনতা তারা উপভোগ করতে পারছে না, কোথাও গিয়ে তারা নিঃশ্বাসটা তাদের বন্ধ হয়ে আসছে। এইরকম একটা পরিস্থিতিতে আমরা দেখতে পাবো যে সেখানে রিফর্ম মুভমেন্টটা শুরু হলো। মার্টিন লুথারের নাম নিশ্চয়ই তোমরা শুনেছো। তিনি নিজেও একজন যদিও পোপ ছিলেন, কিন্তু পোপ থাকলেও তিনি কিন্তু সেখানে ধীরে ধীরে ওই যে সমস্ত অপ্রাসঙ্গিক যেগুলো ছিল, বা বলতে পারো যে সেগুলো কি বলবো, যেগুলো মিথ্যে কিছু জিনিস ছিল, যেগুলো ধর্মের মাধ্যমে মিথ্যে কিছু প্রিন্সিপালস, যেগুলো ধর্মের নামে চালানো হতো, তো সেই সমস্ত বিষয়গুলো তিনি কি করলেন না, সেগুলো প্রত্যাখ্যান করার কথা বললেন। একটা বড় মাস মুভমেন্ট সেখানে কিন্তু লঞ্চ করলেন। ধীরে ধীরে আমরা দেখতে পাবো যে এটাই ম্যাকিয়াভেলির হাত ধরে, হবসের হাত ধরে করতে 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 হবসও কিছুটা স্বীকার করেছিলেন যদিও ওই ডিভাইন থিওরিকে, বাট করতে করতে আমরা দেখতে পাবো কি মডার্ন এজে এসে এটা কিন্তু এর অবলুপ্তি ঘটলো। অর্থাৎ রিলিজিয়নের যে একটা ইনফ্লুয়েন্স ছিল সোশ্যাল লাইফে, পলিটিক্যাল লাইফে, সমস্ত কিছুর মধ্যে, সেটা ধীরে ধীরে কোথাও গিয়ে কিন্তু একটা এলিমিনেট হয়ে গেল। যখন এলিমিনেট হচ্ছে তখন এলিমিনেশনসটা কার হাত ধরে হচ্ছে? এলিমিনেশনসটা হচ্ছে কিন্তু মডার্নিজমের হাত ধরে হচ্ছে। অর্থাৎ সায়েন্স, লজিক, রিজনস, কজালিটিস, এই সমস্ত বিষয়গুলোর হাত ধরে হচ্ছে। অর্থাৎ মানুষের মধ্যে যুক্তির প্রবেশ ঘটেছে। মানুষ তার যুক্তিকে কাজে লাগিয়ে প্রমাণ করতে পারছে যে ধর্ম তাদেরকে কি করেছিল না, ধর্ম তাদেরকে কিন্তু অন্ধ করে রেখেছিল। ধর্ম তাদেরকে কি করেছে, ইকোনমিক প্রোগ্রেস করতে দেয়নি। ধর্ম তাদের মধ্যে মানবিক সম্পর্ক তৈরি করতে দেয়নি। ধর্ম কি করেছে, এখানে সম্পদের গির্জাগুলিতে গিয়ে সম্পদের পাহাড় জমিয়ে দিয়েছে। আলটিমেটলি মানুষের যে হিউম্যান রাইট, সেগুলো কিন্তু ডেভেলপমেন্ট হচ্ছে না। তো এগুলো তাদেরকে কিন্তু এই মডার্ন যে ডেভেলপমেন্টসগুলো, মডার্নিজমের যে ডেভেলপমেন্টসগুলো, তাদেরকে এটা কিন্তু রিয়েলাইজ করতে কিন্তু বাধ্য করেছে। এটা আমরা দেখেছি। তো এগুলো আমরা দেখেছি মডার্ন পিরিয়ডে এসে। বাট প্রি মডার্ন পিরিয়ডে, যেখানে রিলিজিয়নের একটা এত বড় ইনফ্লুয়েন্স ছিল, সেখানে কি রিলিজিয়নের কিছুই ভালো কিছু ছিল না? না, ভালো অনেক কিছু ছিল। রিলিজিয়নের ভালো অনেক কিছু ছিল। ভালোগুলোর মধ্যে যেমন তোমরা দেখবে, অর্থাৎ আমি যেটা তোমাদের বারে বারেই বলি, যে কোনো বিষয়ের কিন্তু দুটো সাইড হয়, একটা ভালো সাইড হয়, একটা খারাপ সাইড হয়। কয়েনের যেমন দুটো সাইড থাকে, একটা হচ্ছে হেড, একটা টেল, ঠিক একই রকম ভাবে যে কোনো বিষয়ের কিন্তু দুটো সাইড হয়, একটা ভালো, একটা খারাপ। খারাপগুলো ওই যে ওটা, যে মানুষের লিবার্টি লিমিটেড হয়ে পড়েছে, মানুষ জীবনযাপন ঠিক করে করতে পারতো না, মানুষ সেখানে তার নিজেদের স্বাধীনতা উপভোগ করতে পারছে না, অর্থনীতি প্রোগ্রেস ঘটছে না, সেখানে রাজনীতি গিয়ে ধর্মের কাছে গিয়ে মাথা নত করে ফেলেছে, সমস্যা অনেক ধরনের উপর এগুলো কিন্তু উঠে এসেছিল। পোপদের নিয়ন্ত্রণটা বৃদ্ধি পেয়েছে, মিথ্যে কিছু প্রিন্সিপালস এস্টাবলিশড হয়েছে, এদিকে সাধারণ মানুষের সম্পত্তি কমে আসছে কিন্তু গির্জার সম্পত্তি বৃদ্ধি পাচ্ছে, পোপদের সম্পত্তি বৃদ্ধি পাচ্ছে। এগুলো প্রবলেম ছিল। কিন্তু ভালো কি কিছু ছিল না? অফকোর্স ভালো ছিল। রিলিজিয়নের হাত ধরে অনেক ভালো কিছু হয়েছে। ভালোগুলোর মধ্যে তোমরা কি পাবে? ভালোগুলোর মধ্যে তোমরা পাবে সেখানে রিলিজিয়াস, সেখানে তোমরা দেখতে পাবে যে ভালোগুলোর মধ্যে, এখানে তোমরা দেখো যে ভালোগুলোর মধ্যে তোমরা দেখতে পাবে যে এখানে দেখো, এখানে ওই মানুষের মধ্যে একটা কোঅপারেশনস ছিল, এখানে তোমরা দেখবে যে একটা প্রত্যেকের উপর ডিপেন্ডেন্সি ছিল, একটা কি বলবো, যে ওখানে একটা কোঅপারেটিভ সোসাইটি সেখানে একটা কিন্তু ছিল। একটা পার্টিকুলার একটা ডিসিপ্লিন দিয়ে, সিঙ্গেল ডিসিপ্লিন দিয়ে সবাইকে একই ডিসিপ্লিনের মধ্যে গেঁথে রাখার একটা প্রবণতা ছিল। সকলের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্কও কিন্তু ছিল। মানুষের মধ্যে কিন্তু ইনার পিসটাকে খোঁজার একটা জায়গা ছিল। হয়তো সম্পত্তিটা গিয়ে জমা হয়ে যেত অল্প কিছু মানুষের হাতে বা একটা ইনস্টিটিউশনের হাতে পার্টিকুলারলি,
কিন্তু ওই ধর্মের মধ্যে থেকে তোমরা দেখবে ধর্মের একটা বড় শক্তি হচ্ছে, যেটা দেখে লিবারালিজম ভয় পায় সব থেকে বেশি, সেটা হচ্ছে মানে লিবারালিজম যদি কাউকে দেখে ভয় পায় সেটা হচ্ছে কিন্তু সব থেকে বেশি সেটা কিন্তু ধর্ম। ধর্ম তো ধর্মকে দেখে সব থেকে বেশি কিন্তু ভয় পায়, এবং ধর্মের মধ্যেও আবার সব থেকে বেশি ভয় পায় যে ধর্মটাকে দেখে, সে ধর্মটা হচ্ছে কিন্তু ইসলাম। কেন ইসলাম, আমি আসছি সেখানে। তো ধর্মের মধ্যে আমরা দেখতে পাবো কি যে ধর্মকে দেখে এখানে এই লিবারালিজম বা ওই মডার্ন সায়েন্স এগুলো কিন্তু ভয় পায়। কেন ভয় পায়, তার কারণ হচ্ছে ওই প্রি মডার্ন এজে দেখবে ধর্মের মধ্যে, ধর্মকে কেন্দ্র করে যখন সমাজ পরিচালিত হচ্ছিল তখন তাদের মধ্যে অনেক ভালো যেগুলো ছিল তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ভালো হচ্ছে যে মানুষের মিউচুয়াল নিড ছিল সেখানে, আর এই মিউচুয়াল নিডস গুলো মিউচুয়ালি সেখানে কিন্তু সেটেল করার একটা প্রবণতা ছিল। মানুষ সেখানে তাদের মধ্যে কিন্তু একটা একটা শান্তি ছিল, ইনার পিস ছিল। তারা সবসময় যে কোনো জিনিসকে কিন্তু ধর্মের আঙ্গিকে যেহেতু দেখতো, তারা সকলের মধ্যে যেহেতু একটা সৌভ্রাতৃত্বের ভাবনা থেকে যেহেতু দেখতো, তো ফলে কি হয় সেখানে তাদের মধ্যে কিন্তু একটা 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 ইউনিটি বজায় ছিল, তাদের মধ্যে একটা কোথায় গিয়ে কোঅপারেশন ছিল, তাদের মধ্যে কোথাও গিয়ে একটা কিন্তু একটা জোট ছিল, তাদের মধ্যে কোথাও গিয়ে একটা কিন্তু একটা সংহতি কিন্তু এগুলো ছিল। যেমন এখনো গান্ধীজি যেমন দেখবে তোমরা, গান্ধীজি যেমন তোমরা দেখবে যে ধর্মকে তিনি কিন্তু ত্যাগ করেননি, তিনি বলেছিলেন যে ধর্মকে ত্যাগ করা যাবে না। মানে আম্বেদকর বড় গান্ধীজির সমালোচক ছিলেন, বা আরো অনেকে গান্ধীজির অনেক বড় সমালোচক ছিলেন, তার অন্যতম কারণ হচ্ছে যে তিনি ধর্মের উপাসনা করতেন। ধর্মের মাধ্যমে এখানে জাতীয়তাবাদকে তিনি এখানে একটুখানি ইনফ্লুয়েন্স করার চেষ্টা করেছিলেন। যেমন তার বড় বড় সভাগুলিতে তোমরা দেখবে, গান্ধীজির বড় বড় সব সভাগুলিতে সেখানে কিন্তু হরিনাম কীর্তন হতো, সেখানে কিন্তু সেখানে দেখবে ওই সেখানে ওই রাম কীর্তন সেখানে কিন্তু হতো। তো এই যে এগুলো হতো, এগুলো হয়ে এগুলো করে তিনি কি করতেন, গান্ধীজির বক্তব্যটা ছিল যে ধর্মের মধ্যে ওই মূল্যবোধটা আছে যে মূল্যবোধটা মানুষকে না ইনার পিস দেয়, মানুষের মধ্যে তার যে অহংকার বোধ, মানুষের মধ্যে তার যে মিথ্যে অহংকার, তার যে মেটেরিয়ালিস্টিক, তার যে মেটেরিয়ালের উপর অত্যধিক তার যে প্রলোভন, লোভ, তার ভিতর যে চঞ্চলতা, এগুলোকে দূর করতে হেল্প করে। মানুষের মধ্যে কোথাও গিয়ে যখন আমরা দেখবে মন্দিরে গিয়ে বসি, মসজিদে গিয়ে বসি, তখন আমরা না কেউ কারোর সঙ্গে কথা বলি না, বা কথা বললেও তখন চুপি চুপি কথা বলি, ধীরে ধীরে কথা বলি। আমরা কেউ কাউকে ডিস্টার্ব করি না সেখানে। আমরা যখন সেখানে গিয়ে বসি তখন খুব পবিত্রতার সঙ্গে বসি, পবিত্র ইন দ্য সেন্স মানে মানে শরীরে কোনো ধরনের নোংরা আবর্জনা থাকে না। আমরা মানে আমি মানে ইনার পবিত্রতার মানে আমি এই পবিত্রতা প্রসঙ্গে আমি বলছি যে মানে এই নোংরা আবর্জনা থেকে দূরে থাকার কথা বলছি, ঠিক আছে, অন্যরকম ভাবে এটাকে নেবে না। তো পবিত্রতার একটা প্রসঙ্গ থাকে কি না, আমরা দেখবে খুব সুন্দরভাবে, যেমন দেখবে সমস্ত ধর্মের মধ্যেই দেখবে যে ঠাকুর ঘর যেখানে থাকে সেখানে দেখবে ঠাকুর ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। যে বাড়িতে ঠাকুর থাকে প্রত্যেকদিন পুজো হয় সকাল বিকেল, সেই বাড়িটা দেখবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। সেই বাড়িতে দেখবে চিৎকার করে কেউ মানুষ কথা বলে না, প্রত্যেকের মধ্যে একটা কিন্তু ধীরে কথা বলা, একটা পারিবারিক একটা ডিসিপ্লিন আছে। খাওয়া দাওয়ার একটা নির্দিষ্ট রুটিন আছে যে অমুক দিন তারা এই খাবে, তো অমুক দিন সেই খাবে, ভেজ খাবে অমুক দিন, নন ভেজ খাবে অমুক দিন। এই সমস্ত কিছুর মধ্যে না একটা ডিসিপ্লিন আছে। মানে আমি সব থেকে বেশি এই কারণে ধর্মটাকে রেসপেক্টও করি বটে, যে ধর্মের মানে যে কোনো ধর্মের মধ্যে যে এগুলো এই প্রিন্সিপালসগুলো যেগুলো না একটা মানুষকে সঠিক মানুষ হিসেবে গড়ে তুলতে কিন্তু হেল্প করে। যে তার মধ্যে যেমন দেখবে আমি রামকৃষ্ণ মিশনে যখন পড়েছি তখন এই জিনিসগুলো দেখেছি, আমার এই জন্য রামকৃষ্ণ মিশনের প্রতি আমার একটা একটা বলতে পারো মোহ আছে। সেটা হচ্ছে কি, আমি যাই মাঝে মাঝে, এখনো আমি রামকৃষ্ণ মিশনেই পড়ি, তো আমি কাটাতে পারি না মোহটা। তার অন্যতম কারণ হচ্ছে যে তাদের ডিসিপ্লিনটা, যে মানুষকে আমরা যেমন বাড়িতে যখন ঢুকছি তখন জুতো এলোমেলো করে ছুড়ে দিয়ে ঘরে ঢুকে যাচ্ছে, ওরা কিন্তু প্রপার জুতোটাকে কিভাবে রাখতে হবে সেটা কিন্তু শেখায়। প্রথম দিন শেখাবে তোমাকে, তারপরের দিন যদি তুমি প্র্যাকটিসটা না করো তোমাকে পানিশ করবে। তাহলে তোমাকে ডিসিপ্লিন শেখাবে, ডিসিপ্লিনটা শেখালো, ডিসিপ্লিন যদি প্র্যাকটিস না করো তাহলে তোমাদের জন্য পানিশমেন্ট রয়েছে। তো এই পানিশমেন্টের ভয়ে এবার তুমি কি করবে, ধীরে ধীরে ডিসিপ্লিন হয়ে যাবে। এবার এটা যদি 10 দিন করি, 11 দিনের মাথায় আমার সেটা অভ্যাসে পরিণত হয়ে যায়। তো এটা আমাকে কি করলে, এটা আমাকে একটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা কিন্তু একটা এনভায়রনমেন্ট উপহার দিচ্ছে। তো এইরকম ভাবে দেখবে যে ধর্মের এই কতগুলো একটা গুড কোয়ালিটিস আছে, সেই গুড কোয়ালিটিসগুলোর মধ্যে হচ্ছে এটা যে মানুষকে মানে ইনার পিস উপভোগ করতে সাহায্য করে, মানুষকে স্যাক্রিফাইস করতে সাহায্য করে। প্রত্যেকটা ধর্মের মধ্যে দেখবে দানের কথা বলা হয়েছে, দানের কথা বলা হয়েছে যে দান করো। দেখবে যখনই বড় বড় কোনো পুজো হয় বা যখন দেখবে ঈদ হয় তখনই দেখবে যে এই রোজার কনসেপ্টই তোমরা দেখো, যে সেখানে সারা মাস না খেয়ে থেকে যে টাকাটি সঞ্চয় করলো বা বাঁচালো, সেই টাকাটা সে কি করলো না, গরিবদের মধ্যে দান করে দিল। এগুলোকে মানুষ বিকৃত করে দিয়েছে, সেটা আলাদা বিষয়। কিন্তু কথাটা হচ্ছে ফিলোসফিটা বোঝো, যখন শুরু হয়েছিল এবং এখনো অনেক মানুষ এগুলো করে, এবং সবাই করে, বাট অনেকে হয়তো না বুঝেই করে, যে বোঝে না যে কেন করছি এটা একটা কালচারে পরিণত হয়ে গেছে।
করতে হবে, তাই করছে। কিন্তু ফিলসফিটা হচ্ছে এটাই, যে সারা বছর আমি না খেয়ে থাকলাম, না খেয়ে সারা মাসটা আমি না খেয়ে থেকে যে টাকাটা আমি এখানে বাঁচালাম, যে অর্থটা বাঁচালাম, যে এখানে খাদ্যটা বাঁচালাম, সেই পরিমাণ খাদ্য আমি যারা খেতে পায় না, যারা হচ্ছে নিডি, তাদের হাতে গিয়ে তুলে দিলাম মাসের শেষে। ইসলাম ধর্মের মধ্যে এই জিনিসগুলো হয়, হিন্দু ধর্মের মধ্যেও এই জিনিসগুলো হয়, গির্জার মধ্যেও বা এই খ্রিস্টানিটির মধ্যেও এই জিনিসগুলো আছে। যারা গরিব তাদেরকে এখানে দান করার একটা কনসেপ্ট আছে। পুজোতে দেখবে তোমরা বড় বড় সব ক্লাবগুলো পুজোতে দান করার ব্যবস্থা করে, গরিব দুঃখীদের সেখানে ডাকে। বিভিন্ন বড় বড় সব তোমরা দেখবে মন্দিরগুলোতে যাবে, সেখানে গরিবদের বসিয়ে, বিশেষ করে রামকৃষ্ণ মিশনে গেলে তোমরা সেখানে গিয়ে তোমরা পেট ভরে খেয়েও আসতে পারবে। তো গরিবদের জন্য এই ধরনের ব্যবস্থাগুলো আছে। তো এগুলো কি করে, এগুলো আলটিমেটলি এখানে সকলের মধ্যে একটা সৌভ্রাতৃত্ব বোধ গড়ে তুলতে, সকলের মধ্যে একটা ইউনিটি স্ট্যাবলিশ করতে, সকলকে নিয়ে চলতে এবং মানুষের প্রতি একটা শ্রদ্ধা ভাব গড়ে তুলতে কিন্তু হেল্প করে, একে অপরের প্রতি টেক কেয়ার করার কথাগুলো বলে। তো ধর্মের কিন্তু এই বিশেষত্বগুলো আছে। তো এই কারণে আমরা দেখতে পাবো যে খারাপ যেমন ছিল ভালোও ছিল, কিন্তু আমরা দেখতে পাবো যে যেহেতু অত্যধিক বেশি সেলফিশনেসটা প্রমোটেড হচ্ছিল, অল্প কিছু মানুষের শক্তিটা যেহেতু বাধ্য হচ্ছে বৃদ্ধি পাচ্ছে, যেটা গতকাল স্থাপিতা বলছিল যে পাওয়ার কারাপ্টস, অ্যাবসলিউট পাওয়ার কারাপ্ট অ্যাবসলিউটলি, যেটা লর্ড অ্যাক্টন বলেছেন। তো ঠিক একই রকম ভাবে একটা সময় যেতে 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 যেটা হাসিনারও হয়েছিল, যে পাওয়ার পেয়েছে, পাওয়ার পেতে পেতে এতটা পাওয়ার চাই যে সে উন্নতি করবে উন্নতি করবে উন্নতি করবে, এতটা উন্নতি করবে পাওয়ার চাই। একটা আজকেই শর্ট ভিডিও দেখছিলাম, তিনি বলছেন যে আমি অত শত কিছু বুঝি না, আমি পাওয়ার চাই, পাওয়ার চাই কারণ আমি উন্নতি করতে চাই, আমি উন্নতির জন্য পাওয়ার করতে হবে এবং যা করতে হবে আমি করব। উন্নতির ভাবনা থেকে তিনি পাওয়ার চান। এই যে তার যে মানসিকতা, সেটা আলটিমেটলি যে মানুষের যে লং রানে হয়তো সেখানে তার ইন্টারেস্টটা সার্ভ করবে, এটা ঠিক, কিন্তু শর্ট রানে তো মানুষের ইন্টারেস্টটা সার্ভ করছে না। এবং যে পাওয়ারটা একটা তুমি এদের উপর ডিপ্লয় করছো, সেটা যে একটা কোর্সিভ পাওয়ারে পরিণত হয়ে গেছে, সেটা উনি বুঝতে পারেনি। কাজে আবল তাবল কি বলে দিচ্ছেন, কার বিরুদ্ধে কি বলছেন সেটা বুঝতে পারছেন না, ফলে মানুষ তাকে তাড়িয়ে দিল। ঠিক একই সিচুয়েশন সেই সময় জেনারেট হয়েছে, যে যখন গির্জার ক্ষমতা যখন বৃদ্ধি পেয়েছে, গির্জা যখন এইরকম ভাবে কতগুলো বিষয় যেগুলো ধর্মের মধ্যে কোনো রকম ভাবেই বলা নেই, সেগুলোকে তারা ধর্মীয় বিধান বলে যখন চালানোর চেষ্টা করছে এবং করছে এবং সমস্ত রকম ভাবে তারা যখন নিজেদের ক্ষমতা যখন স্ট্যাবলিশ করার চেষ্টা করছে, নিজেরা যখন শক্তিশালী হওয়ার চেষ্টা করছে অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, তখন আমরা মানুষ গিয়ে যখন তাদের নিজেদের বিপরীতে, যখন তাদের স্বাধীনতা উপভোগ করতে পারছে না, মানুষ তখন তাদেরকে ছুড়ে ফেলে দিল। তাহলে প্রি মডার্ন এজে আমরা কি দেখেছি, যে ভালো যে কোয়ালিটিস গুলো ছিল সেগুলো কিন্তু অল্প কিছু মানুষের সেলফিশনেসের কারণে সেগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে গেল, নষ্ট হতে শুরু করেছে। যখন ওর প্রভাবটা যখন বৃদ্ধি পেতে শুরু করেছে, মানুষ এর বিরুদ্ধে প্রতিবাদ করেছে, বিভিন্ন ফিলোসফার্সরা বেরিয়ে এসেছেন, তারা বিভিন্ন মানে এই ধরনের বড় বড় শক্তিকে উপেক্ষা করে তারা কিন্তু কি করেছে, তারা কিন্তু নিজেদের বক্তব্য, তাদের নিজেদের ফিলসফি, নিজেদের আর্গুমেন্ট তারা কিন্তু লিপিবদ্ধ করেছেন, জনগণের সামনে প্রেজেন্ট করেছেন। এগুলোই আলটিমেটলি কি করেছে, এবং তাদের নিজেদের যে সমাজটিকে দেখার যে প্রবণতা, সেগুলো তারা করেছেন। তো এইরকম ভাবে আমরা দেখতে পাবো কি, যে সেগুলো ধর্মের যে প্রভাবটা ছিল সেই প্রভাবটিকে কমিয়ে দিয়েছে। এই ধর্মের প্রভাব, অর্থাৎ এখানে যখন সায়েন্স ডেভেলপ করা হচ্ছে, যখন এখানে টেকনোলজি ডেভেলপ করা হচ্ছে, যখন এখানে লজিক্যাল রিজনিং যখন এস্টাবলিশ করা হচ্ছে, তখন আমরা দেখতে পাবো ধর্মের এই গোড়ামিগুলো, ধর্মের এই মিথ্যে জিনিসগুলোকে ক্রিটিসাইজ করে তারা কিন্তু এই ধরনের ইনস্ট্রুমেন্টগুলো তৈরি করেছে। তো এই একই রকম ভাবে যেমন ইনস্ট্রুমেন্টের দিক থেকে যদি বলো, তাহলে ইনস্ট্রুমেন্টও এই রকমের অনেক কিছু খুঁজে পাবে, যেগুলো আলটিমেটলি যাদের হাতে পাওয়ার আছে তারা ঠিক মতো মানুষের কাজে, সেটাকে মানুষের উন্নতিতে যেহেতু সেগুলোকে ব্যবহার করছে না, তাই তার পরিবর্তে এখানে ইনস্ট্রুমেন্ট তৈরি করে নিয়েছে। ঠিক একই রকম ভাবে ফিলোসফির পরিবর্তে ফিলোসফি তৈরি হয়েছে। ধর্মীয় যে ফিলোসফি, যেটা আলটিমেটলি মানুষের মধ্যে সৌভ্রাতৃত্বের কথা বলে, কোঅপারেশনসের কথা বলে, গরিব দুঃখী সবাই মিলেমিশে থাকার কথা বলে, যেগুলো সকলকে শ্রদ্ধা করার কথা বলে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কথা বলে, হ্যাঁ, এগুলোর বিরুদ্ধে একটা ফিলোসফি, এই কারণে তখন মানে এর নেগেটিভিটি গুলোর বিরুদ্ধে তখন একটা বিকল্প ফিলোসফি গড়ে উঠেছে, সেটা হচ্ছে কি মেটেরিয়ালিস্টিক ফিলোসফি, যেটাকে বলা হচ্ছে মডার্নিজম। তো মডার্নিজমের ফিলোসফি গড়ে উঠেছে যেটা মেটেরিয়ালিস্টিকে ভরপুর, যেটার মধ্যে বস্তুবাদে ভরপুর। বস্তুবাদ তোমরা সেখানে বেশি করে পাবে, যে সেখানে বস্তুর উপরে অত্যধিক বেশি জোর দেওয়া হয়েছে। সেখানে দেখবে এনলাইটেনমেন্ট হচ্ছে, সেখানে জ্ঞান আসছে, সেখানে দেখবে জ্ঞান দীপ্ত আসছে, সেখানে দেখবে প্রচুর দেখবে এই হবস থেকে শুরু করে, লক থেকে শুরু করে, কান্ট থেকে শুরু করে বিভিন্ন ধরনের থিঙ্কার্সরা এখানে তোমরা পাবে। এগুলো এই যে দেখো, এখানে এই যে মডার্ন এজের মধ্যে তোমরা দেখো, যে এখানে এই যে দেখো, এখানে মডার্ন এজ কখন থেকে শুরু হচ্ছে, যে বললাম তোমাদের যে 16 সেঞ্চুরি থেকে মডার্ন এজ, বলিনি এটা, এখন বলছি 16 সেঞ্চুরি থেকে মোটামুটি শুরু হচ্ছে। 16 সেঞ্চুরি মানে ওই ধরে নাও মার্টিন লুথার কিং যখন থেকে রিভলিউশন করছেন তখন থেকে, তারপরে ম্যাকিয়াভেলি যখন থেকে উঠে আসছেন তখন থেকে।
তো ধর্মের প্রভাবটা তার মানে কমতে শুরু করছে, লজিকের প্রভাব বৃদ্ধি পেতে শুরু করেছে, মেটেরিয়ালিস্টিক প্রভাবগুলো বৃদ্ধি পেতে শুরু করেছে। ম্যাকিয়াভেলি কি করেছিলেন? ম্যাকিয়াভেলি তো মেটেরিয়ালিস্টিক ডেভেলপমেন্টটাই করার চেষ্টা করলেন। তিনি ধর্মের প্রভাবটা কমানোর চেষ্টা করলেন, রাজনীতি থেকে ধর্মকে সেপারেট করে দিলেন, করে দিয়ে কি বললেন যে রাজাকে সবসময় তার নিজের ভূখণ্ড দখল করার কাজটা চালিয়ে যেতে হবে, প্রতিনিয়ত এই কাজে সে নিয়োজিত থাকবে, নতুন নতুন ভূখণ্ড দখল করবে। মেটেরিয়ালিস্টিক, তো মেটেরিয়ালিস্টিক ডেভেলপমেন্টগুলোর দিকে এগোনোর চেষ্টা হলো, নতুন নতুন ডেভেলপমেন্টস, নতুন নতুন এই ধরনের ফিলোসফি বেরিয়ে আসতে শুরু করলো। তো এটা আমরা দেখতে পাবো কি যে ওই আগের অবস্থা থেকে মুক্তির জন্য এগুলো কিন্তু অনিবার্য ছিল। তো এইরকম ভাবে তখন থেকে এখনো পর্যন্ত মানে এই 400 মোটামুটি 20th সেঞ্চুরির মাঝামাঝি পর্যন্ত 1950-এর দশক নিতে পারো, তখনও পর্যন্ত এই 400 বছরের পিরিয়ডে তোমরা কি দেখতে পাবে? 400 বছরের পিরিয়ডে তোমরা দেখতে পাবে যে মডার্ন সায়েন্স, টেকনোলজি এবং সেগুলো অবশ্যই সেখানে কজাল রিলেশনশিপ, লজিক এগুলোর উপরে কিন্তু স্ট্যাবলিশড হয়েছে। তো যেটাকে আমরা বলছি সায়েন্স, তো সায়েন্স এবং টেকনোলজির মতো বিষয়গুলো সেখানে স্ট্যাবলিশড হয়েছে, সেগুলোর উপরে ভর করে কি করেছে না সমাজে কিন্তু প্রোগ্রেস এসেছে। সেখানে আমরা দেখতে পাবো কি, সেখানে আমরা দেখতে পাবো র্যাশনালিটি মানে যুক্তি, ডুয়েলিজম মানে দ্বৈতবাদ, মানে একাত্মবাদের কনসেপ্ট আগে ছিল। আগে প্রি মডার্ন এজে তোমরা একাত্মবাদের কনসেপ্ট দেখতে পাবে। একাত্মবাদ মানে সেখানে তোমরা দেখবে যে একটাই শক্তির উপর ভরসা করা হতো, অর্থাৎ ঈশ্বর হচ্ছে একজনই, তার উপরেই ভরসা। কিন্তু এখন এসে বলা হচ্ছে যেন ডুয়েলিজমের কনসেপ্ট। তো মডার্ন এজে তোমরা এসে ডুয়েলিজমের কনসেপ্ট দেখতে পাবে। সেই জিনিসটা কি আমি আসছি, তো ডুয়েলিজম তোমরা দেখতে পাবে। এখানে এসে তোমরা দেখতে পাবে যে অ্যাবসলিউট নলেজের দিকে পৌঁছানোর চেষ্টা করা হলো, খোঁজার চেষ্টা শুরু হলো। অ্যাবসলিউট নলেজ, চরম হচ্ছে জ্ঞান, ঠিক আছে, চরম জ্ঞানের দিকে পৌঁছানোর চেষ্টা করা হলো। বিলিভ ইন প্রোগ্রেস, বিলিভ ইন প্রোগ্রেস, যে প্রোগ্রেসের দিকে তাদের ভরসাটা বেশি করে শুরু হলো, যে আরো উন্নতি করতে হবে, এই ধরনের চিন্তা ভাবনাগুলো এখানে আরো বেশি করে উঠে আসতে শুরু করলো। এখানে আমরা দেখতে পাবো কি প্রাইড অফ প্লেস গিভেন টু সায়েন্স, যে সায়েন্সের যে গৌরব, সেই গৌরবটাকে জায়গা করে দেওয়া হলো, যে সায়েন্সকে বেশ ভ্যালুস দিতে হবে, যে সায়েন্স কিনা যুক্তির উপর নির্ভর করে তৈরি হয়েছে, যে সায়েন্স কিনা কার্যকারিতার সম্পর্কের উপর স্ট্যাবলিশ করে তৈরি হয়েছে, যেটাকে বলছে কজাল রিলেশনশিপ। তো কজাল রিলেশনশিপের উপর তৈরি হয়েছে, সেগুলোকে ভ্যালুস দেওয়া হয়েছে। সেন্টার এবং পেরিফেরির যে কনসেপ্টগুলো, যে কেউ এগিয়ে আছে কেউ পিছিয়ে আছে, এই যে কনসেপ্টগুলো, এবং যারা এগিয়ে আছে তাদেরকেই বেশি ভ্যালুস দেওয়া হয়েছে, এই কনসেপ্টগুলো আমরা সেখানে কিন্তু দেখতে পাবো। এগুলো কারা এস্টাবলিশ করেছে? এই যে প্রিন্সিপালসগুলো, যে ক্যারেক্টারিস্টিক্সগুলো মডার্নিজমের তোমাদের এতক্ষণ বললাম, এগুলো পোস্ট মডার্ন যে সমস্ত থিঙ্কার্স আছেন তারা এসে এগুলোকে কিন্তু এই ক্যারেক্টারাইজ করার চেষ্টা করেছেন, যে মডার্ন এজের মধ্যে আমরা এই জিনিসগুলো দেখতে পেয়েছি। কি না, সেখানে র্যাশনালিটি দেখতে পেয়েছি, সেখানে ডুয়েলিজম দেখতে পেয়েছি, সেখানে অ্যাবসলিউট নলেজের একটা অনুসন্ধান চলছে, অবিরত চলছে, সেই ধরনের একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি। সেখানে প্রোগ্রেসের প্রতি মানুষের অনেক বেশি বিশ্বাস, সেগুলো জিনিসগুলো দেখতে পেয়েছি। সায়েন্সের প্রতি মানুষের অগাধ বিশ্বাস আছে, তার একটা গর্ববোধ মানুষের মধ্যে দেখতে পাচ্ছি, বা ওই যুগের মধ্যে আমরা দেখতে পেয়েছি। এবং কেউ এগিয়ে আছে কেউ পিছিয়ে আছে, অর্থাৎ কেউ সেন্টার কেউ পেরিফেরি, এই ধরনের ডিভিশনসগুলো, কালচারাল ইকোনমিক এই ডিভিশনসগুলো আমরা দেখতে পেয়েছি, বিশেষ করে কালচারাল। তো কালচারাল ডিভিশনসটা আমরা কিন্তু দেখতে পেয়েছি। তো পোস্ট মডার্ন থিঙ্কার্সরা এসে মডার্নিজমের এই ক্যারেক্টারিস্টিক্সগুলোকে তারা কিন্তু এস্টাবলিশ করার চেষ্টা করছে। কি পাচ্ছি এখানে আমরা? র্যাশনালিটি বলতে এখানে দেখো যে ফিলোসফি, যেগুলো ডেকার্টসের ফিলোসফি, তোমাদের আমি বললাম যে এই ফিলোসফিগুলো তোমাকে পড়ানো উচিত, এগুলো ফিলোসফির স্টুডেন্টরা ভালো বোঝে। আমি বলেছিলাম তোমাদের উদয় স্যারকে যে যদি পড়াতে পারি খুবই ভালো হয়, তোমরা একবার রিকোয়েস্ট করে দেখতে পারো যে এই দেকার্তের ফিলোসফিসগুলো, দেকার্ত থেকে শুরু করে আরো অনেকে আছে যেগুলো আমাদের পলিটিক্যাল সায়েন্সে এতটা ধরে এখনকার দিনে পড়ানো হয় না, আগে পড়ানো হতো, এখনকার দিনে আর পড়ানো হচ্ছে না, আর পড়া থাকলে খুবই ভালো। তো এখানে দেখবে দেকার্ত, কান্ট, লিবনিজ, ফিকটে, শেলিং, হেগেল, এই সমস্ত থিঙ্কার্সদের যে ফিলোসফি, সেই ফিলোসফিসগুলো কিন্তু বেশিরভাগই কিন্তু দাঁড়িয়েছিল কার উপরে? এখানে যুক্তির উপরে দাঁড়িয়েছিল। তারা যুক্তিতে যেটা প্রমাণ হবে সেটাকে সত্য হিসেবে ধরবে, যুক্তি দিয়ে যেটা প্রমাণ করা যাবে সেটাকেই তারা সত্য হিসেবে ধরেছিল। কাজেই তাদের কিন্তু ওই ট্রুথের উপর কিন্তু ভরসা ছিল, সত্যের উপর তাদের ভরসা ছিল, সত্যেরই তারা অনুসন্ধান করেছে, এবং সেটাই সত্য যেটা যুক্তি দিয়ে প্রমাণ করা যাবে সেটাকে তারা সত্য হিসেবে ধরেছিল। তাহলে এই ধরনের বিষয়গুলো আমরা সেখানে কিন্তু দেখেছি, যে এই ধরনের বিষয়গুলো দেখেছি যেগুলো কি করেছে, রিলিজিয়াস যে ডগমাগুলো ছিল প্রি মডার্ন এজে, সেই রিলিজিয়াস ডগমার জায়গায় এখানে যুক্তির যে ডগমা, যেটা সত্যকে প্রতিষ্ঠিত করতে পারে, সেইগুলোর উপর তারা কিন্তু ভরসা করেছে। যেমন ধরে নাও, যেমন একটা বড় একটা যুক্তির একটা বিষয় একটা ধরে নাও, একটা উদাহরণ নিয়ে নাও, তাহলে বুঝতে পারবে। গ্যালিলিওর উদাহরণ নিয়ে নাও। গ্যালিলিওর অবদান কি আছে বলো, কে জানো? ওই তো উনি তো প্রথম আবিষ্কার করেছিলেন যে সূর্য স্থির, পৃথিবী তার চারিধারে ঘোরে।
গ্যালিলিও এটা বললেন যখন তিনি বললেন যে সূর্য স্থির, দেখো সূর্য স্থির, পৃথিবী তার চারিদিকে ঘোরে, এই কথাটি তিনি যখন বললেন তখন তাকে তো জেলবন্দি হতে হয়েছিল। কেন বন্দী হতে হয়েছিল? কারণ ধর্মীয় বিধান কি বলছে, ধর্মীয় ডগমা কি বলছে, ধর্মীয় গ্রন্থগুলো কি বলছে, সেটা ইসলাম বলো কিংবা সেটা তোমাদের বাইবেল বলো, এগুলো কি বলছে? এগুলো বলছে যে পৃথিবী, সূর্য নাকি পৃথিবীর চারিদিকে ঘোরে। কোরআন বলো আর বাইবেল বলো, এরা বলে কি যে সূর্য নাকি পৃথিবীর চারিদিকে ঘোরে, সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে, এটা বলতো তারা। এবং সেই রকম ভাবেই তারা সেই ধরনের ফিলোসফিতে তারা বিশ্বাস করতো, সেই ধরনের যুক্তিতেই তাদের ভরসা ছিল, এবং সেই রকম ভাবেই তারা সমস্ত কিছুকে ক্যালকুলেট করতো। ক্যালকুলেট করে তারা কি করতো না, গ্রহ নক্ষত্রের ক্যালকুলেশনসটাকে বুঝে এরকম ভাবে তারা কি করার চেষ্টা করতো না, তারা ডেভেলপমেন্ট করার বা সমাজ জীবন পরিচালনা করার, উন্নতি করার, এগুলো কিন্তু তারা কাজটা করতো। কিন্তু ইনি যখন একটা প্রপার ইনস্ট্রুমেন্ট তৈরি করলেন, ইনস্ট্রুমেন্ট তৈরি করে তিনি যখন প্রপার দেখিয়ে দিলেন যে না, তুমি যে ধর্মীয় বিধান দিয়ে দেখছো সেই বিধান ভুল, ওটা উল্টো কথা বলে, বরং আমি প্রপার চোখে দেখাতে পারবো তোমাকে এই ধরনের একটা ইনস্ট্রুমেন্ট তৈরি করেছি, তোমাকে ওই বিশ্বাসের জায়গা থেকে নয়, কেউ কি কোথায় কোথায় মন করা কথা লিখে গেছে আর সেটাই তুমি সত্য বলে ধরে নেবে, ওটা নয়, বরং আমি একটা ইনস্ট্রুমেন্ট তৈরি করেছি। দূরবীন তৈরি করেছিলেন, তাই তো? কি তৈরি করেছিলেন? যে যন্ত্রটা দিয়ে হ্যাঁ, টেলিস্কোপ, ওইটাই বাংলায় দূরবীন বলি আমরা। তো সেটা তৈরি করে তিনি প্রমাণ করলেন কি? প্রমাণ করলেন, বলার চেষ্টা করলেন যে প্রমাণ কি করলেন? প্রমাণ করলেন এটাই যে দেখুন, আমি কিন্তু পরিষ্কার প্রমাণ একেবারে জলে হাতে ধরে প্রমাণ দেখিয়ে দিতে পারি যে সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে না, পৃথিবী এবং চারিদিকে সূর্যের চারিদিকে ঘুরছে। এই কথাটা যখন তিনি বললেন তখন তাকে এই যে ধর্মীয় যে সমস্ত লিডার্সরা ছিল, পোপরা যারা ছিল, তাকে কিন্তু প্রচন্ড পরিমাণে, বা পলিটিক্যাল পাওয়ারও সেই সময় যেহেতু ধর্মীয় বিধান দ্বারা পরিচালিত হতো, তাকে পানিশ করেছে, তাকে জেলে যেতে হয়েছে, হাজতে যেতে হয়েছে, তারা মেনে নিতে চায়নি। কিন্তু অনেকটা পরে এসে যখন এর প্রতি যখন মানুষের যখন উৎসুকটা বাড়লো যে সত্যি কিনা একবার চেক করে দেখি, তো একে অপরে কেউ না কেউ তো এসে চেক করবে, তো চেক করতে করতে সবাই যখন এটা রিয়েলাইজ করলো যে না, উনি ঠিকই বলেছিলেন, ধীরে 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 এটা প্রমাণিত হতে শুরু করলো যে ধর্মীয় বিধানগুলোর মধ্যে, ধর্মীয় প্রিন্সিপালসগুলোর মধ্যে অনেক কিছু ভুল আছে। বাস্তবতাটা হচ্ছে এটা, যেটা ইনস্ট্রুমেন্ট একটা তৈরি হয়েছে, সেই ইনস্ট্রুমেন্টের মধ্য দিয়ে যেটা দেখা যাচ্ছে সেটাই সত্য। তাহলে সত্যের ডেফিনেশন বদলে গেল, সত্যের ফিলোসফি বদলে গেল। তাহলে এখানে সত্যের ফিলোসফির মধ্যে আগে কি জায়গাটা ছিল, আগে বেসটা কি ছিল? সত্যের আগের যেটা প্রি মডার্ন এজে যে ধর্ম, সেই ধর্মের যে সত্য, সেই সত্যের মধ্যে বিশ্বাস ছিল সেখানে বেস, বিলিফ, বিশ্বাস ছিল সেখানে বেস, ঈশ্বরের কনসেপ্ট ছিল সেখানে বেশ, যে তিনি বলে দিয়েছেন মানে ওটাই সত্য। কিন্তু এখানে এসে কি হলো না, এখানে বলছে যুক্তি, রিজন, যে দেখো আমি দেখিয়েছি এই ইনস্ট্রুমেন্টটাতে এখানে একটা কাঁচ লাগিয়েছি, এইভাবে ওটা কাছে আসছে, এটা দেখা যাচ্ছে পরিষ্কার। এই যুক্তি দিয়ে তিনি প্রমাণ করে দিলেন। তার কাছে প্রপার ক্যালকুলেশনস ছিল, তার কাছে প্রপার ফর্মুলা ছিল, তার কাছে প্রপার ইনস্ট্রুমেন্ট ছিল, সেটা দিয়ে তিনি প্রমাণ করে দিলেন যে না, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। তো এই যুক্তি দিয়ে যখন তিনি প্রমাণিত করছেন, ঠিক তখনই কি হচ্ছে, মানুষ কিন্তু ওই আগের যে কনসেপ্টগুলো ছিল, প্রি মডার্ন এজে যে রিলিজিয়াস যে কনসেপ্টগুলো ছিল, যে বিলিফসগুলো ছিল, সেগুলো থেকে বেরিয়ে আসতে শুরু করলো। মানুষ তখন সায়েন্টিফিক চর্চা করতে শুরু করলো। ঠিক একই রকম ভাবে এই ডেকার্ট, কান্ট, লিবনিজ, ফিক্টে, শেলিং, হেগেল, এই সবাই কিন্তু যুক্তির উপর ভর করে তারা কি করেছে, যুক্তির উপর ভর করে তারা মডার্নিজমকে এস্টাবলিশ করেছে। তারা সবাই যে রাতারাতি ঈশ্বরের যে কনসেপ্ট, রিলিজিয়ানের যে কনসেপ্ট, সেগুলোকে যে ছুঁড়ে ফেলে দিয়েছে তা নয়। যেমন আমরা হেগেলটা অ্যাটলিস্ট পড়েছি, এখান থেকে হেগেল পড়েছি আমরা। হেগেল পড়তে গিয়ে কি পড়েছি, বা কান্টও আমি তোমাদের একাধিকবার বলেছি যে কান্টও এখানে ভাববাদী হয়ে গেছিলেন, যুক্তির উপর কিন্তু তার একটা বিশ্বাস, একটা বড় অবদান কিন্তু তার ছিল। হেগেল আমরা পড়েছি, সেখানেও তিনি যুক্তির উপরে দাঁড় করালেন, পুরো স্টেটটাকে তিনি যুক্তির উপরে দাঁড় করালেন। কিন্তু দাঁড় করিয়ে তিনি সেটাকে যখন ক্ষমতাশালী করতে হবে, তখন সেটাকে তিনি ঈশ্বরের একটা কনসেপ্ট দিয়ে ডিফাইন করে দিলেন। তিনি কি বললেন যে প্রথমে পরিবার তৈরি হলো, তারপর সমাজ, তারপরে কি রাষ্ট্র। তো এটা স্টেপ বাই স্টেপ তৈরি হয়েছে। কিন্তু যখন এটাকে ক্ষমতাশালী করতে হচ্ছে, ওর হাতে যখন পাওয়ার যখন ডিপ্লয় করতে হচ্ছে, তখন সেটাকে ঈশ্বরের কনসেপ্ট দিয়ে তিনি তখন সেটাকে শক্তিশালী করে দিলেন। তো তারা কমপ্লিটলি ঈশ্বরের যে কনসেপ্ট, ঐশ্বরিক পাওয়ারের যে কনসেপ্ট, বিশ্বাসের যে জায়গা, সেটা থেকে তারা বেরিয়ে আসতে পারেননি। এটা ঠিক, অনেকেই হয়তো পারেননি, কিন্তু অনেকেই তারপরও কি করেছিল, যে যুক্তির জায়গাগুলোকে কিন্তু অবলম্বন করে সেই সময় একটা মডার্নিজমের রাস্তা কিন্তু সেই সময় তারা খুলে দিয়েছিলেন। এটা আমরা দেখেছি। তো এগুলো তোমরা এখানে পাবে। আমি ডিটেলসে যাচ্ছি না, কারণ এগুলো প্রয়োজন নেই, নামগুলো শুধু একবার দেখে নিও তাহলেই হবে। বা
ওই 1950s আগের দিকে মোটামুটিভাবে যতজন থিঙ্কার্স তোমরা পাবে, তারপরেও আছে অনেকে, সবাইকে তোমরা পাবে কি যে র্যাশনালিটির উপর কিন্তু ভর করেছে। পোস্ট মডার্ন যে র্যাশনালিটির উপর ভর করে না বা তাদের যে ভরসা নেই তা কিন্তু নয়, তাদেরও আছে। আমি ওটা আলাদা প্রসঙ্গে বলবো, আপাতত যেটা বলছি সেটা মাথায় রাখো, নইলে বুলিয়ে ফেলবে, কারণ কনফিউজিং এটা বিষয়গুলো তোমাদের লাগবে শেষের দিকে গিয়ে। তো এগুলো আমরা দেখতে পাচ্ছি কি যে যুক্তির জায়গাকে তারা এস্টাবলিশ করেছিল, এই যুক্তির উপর ভর করে এখানে আমরা দেখতে পাবো কি মডার্নিজমের একটা কিন্তু মানে এই যুক্তিটাই মডার্নিজমের একটা বড় জায়গা হয়ে উঠলো। তাহলে এটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপরে এখানে চলে আসো, এর পাশাপাশি আরো একটা বেসিক ফিচার্স সেখানে মডার্নিজমে ছিল, সেটা হচ্ছে ডুয়েলিজম, দ্বৈতবাদ যেটাকে বলা হচ্ছে। তাহলে প্রি মডার্ন এজে কি ছিল বলে দিলাম তোমাদের, যে সেখানে হচ্ছে কিন্তু একাত্মবাদ ছিল, একাত্মবাদী কনসেপ্ট, ডিভাইন থিওরি ছিল যে ঈশ্বরই শেষ কথা। কিন্তু এখানে দ্বৈতবাদের কনসেপ্ট যে না, ঈশ্বরই শেষ কথা নয়, ঈশ্বরের বাইরেও আরো অনেক কিছু আছে, মেটারের উপর অত্যধিক বেশি ফোকাস করা হয়েছে। তো দ্বৈতবাদের যখন কনসেপ্ট হচ্ছে তখন সেখানে রিজন অর স্পিরিট অথবা মেটার, এই রিজন স্পিরিট আর মেটার এই দুটোকে নিতে পারো, শব্দ দুটোকে, স্পিরিট এবং মেটার এই দুটোর মধ্যে একটা কিন্তু একটা দ্বন্দ্ব হয়েছে। তোমরা কার্ল মার্কস পড়েছো, তোমরা হেগেল পড়েছো, সেখানে স্পিরিট এবং মেটারের মধ্যে দ্বন্দ্ব হয়েছে, সেখানে তারা নিজেরাই এটা নিয়ে ফাইট করেছেন, পড়িয়েছি তোমাদের এগুলো, বলেছি যে একজন ঈশ্বরের উপর ভরসা করছে, অন্যজন বলছে যে না সেখানে বস্তুর উপর ভরসা। তো একজন মন গড়া কাহিনীর উপর, মনের উপর জোর দিচ্ছে, অন্যজন বস্তুর উপর জোর দিচ্ছে। তো এই যে দ্বন্দ্বগুলো চলেছে, তো দুটোই যে সত্যি এই ধরনের একটা ডিবেটও চলেছে। কেউ কোনো একটা পক্ষকে সমর্থন করেছে, কেউ হয়তো মেটারকে সমর্থন করেছে, কেউ স্পিরিটকে সমর্থন করেছে, করে তারা কি করেছে সেখানে কিন্তু যুক্তি দিয়েও করেছে সেটা অনেকে, তো সেটাকে তারা প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে। তো এই ধরনের আমরা দেখতে পাবো কি যে একাত্মবাদী কনসেপ্ট থেকে সরে এসে এখানে ডুয়েলিজমের জায়গা এস্টাবলিশ হলো। কেউ বস্তুর উপর ফোকাস করছে, তো কেউ সেখানে স্পিরিট বা আত্মার উপর ফোকাস করছে, করে তারা কি করেছে এখানে আমরা দেখতে পাবো যে সেই সময়কার ডেভেলপমেন্টটাকে ঘটানোর চেষ্টা করেছে, যেটা মডার্নিজমের একটা বিশেষ একটা কিন্তু বৈশিষ্ট্য। এটাও তোমরা এখানে পাবে। এগুলো তোমাদের কার্ল মার্কস আর হেগেল যেহেতু পড়িয়েছি, তাই আর এগুলো ডিটেলসে যাচ্ছি না। তোমাদের এই কারণে আমি বলেছিলাম যে পোস্ট মডার্নিজম পড়ানোর আগে একটু সময় দিচ্ছি, তোমরা যেগুলো পড়িয়েছি ওয়েস্টার্ন পলিটিক্যাল থিঙ্কার্সদের একবার পড়ে নাও, কারণ এগুলো সবাই কাজে আসবে, এবার সবারই আলোচনা এবার আসবে এখানে। তো এটা আমরা এখানে পেলাম। এরপরে কি পাচ্ছি, এরপরে আমরা এখানে দেখো আরেকটা ফিচার্স পাচ্ছি, সেটা হচ্ছে দ্য পসিবিলিটি অফ অ্যান্ড দ্য সার্চ ফর অ্যাবসলিউট নলেজ, যে কি অ্যাবসলিউট নলেজের সম্ভাবনা থাকতে পারে এবং তার সন্ধান তারা চালিয়ে যাচ্ছে। তাহলে তাদের মধ্যে এই একটা ধারণা তৈরি হয়েছিল, মডার্ন এজে যে সমস্ত থিঙ্কার্সরা ছিলেন, ফিলোসফার্সরা ছিলেন, সায়েন্টিস্টরা যারা ছিলেন, তাদের মধ্যে এই ধারণাটা গড়ে উঠেছিল যে অ্যাবসলিউট নলেজ বা সর্বোত্তম ক্ষমতা বা জ্ঞান, চরম জ্ঞান, সেটা কিন্তু লাভ করা যেতে পারে, যেটাকে বলা হচ্ছে এপিস্টেমোলজি, জ্ঞান তত্ত্ব। তো জ্ঞান তত্ত্বের একটা তারা কি করেছিল, সেখানে একটা সাইন্টিফিক একটা কিন্তু ডেভেলপমেন্ট যে সেখানে হতে পারে, এটা কিন্তু চেষ্টা করেছিল তারা, যে অ্যাবসলিউট জ্ঞান লাভ করা যেতে পারে। হয়তো এখানে এই মুহূর্তে সম্ভব নয়, হয়তো সম্ভব নয়, কিন্তু আগামীকাল হতে পারে। যেমন ধরে নাও একটা সময় কিন্তু এটা সম্ভব ছিল না যে আমরা চাঁদে যাব, সম্ভব ছিল না। তাহলে তখন আমাদের কাছে চাঁদ বলতে কিন্তু ওই চাঁদকে যেমন আমরা মামা হিসেবে সম্মান করি, ভগবান হিসেবে ভগবানের আসনে বসিয়ে রেখেছি, তাহলে ভগবান ছিল। এখন চাঁদকে কে আর কি ওই ভগবান হিসেবে হয়তো এতটা শ্রদ্ধা করবে না। কেন করবে না? ওইভাবে ট্রিট করবে না, যেটা ভগবান নয়। কারণ সরাসরি আমি তাকে ছুঁতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, অনুভব করতে পারছি, ঘুমোতে পারছি, থাকতে পারছি, খেতে পাচ্ছি, সমস্ত কিছু ওখানে গিয়ে এখন সম্ভব হবে। মানুষ হয়তো দুদিন পর হানিমুনের জন্য সেখানে যাবে, মানুষ হয়তো সেখানে ট্যুরের জন্য সেখানে যাবে, ধীরে ধীরে বসতি গড়ে উঠবে সেখানে। তো এই যে জিনিসগুলো হবে, এগুলো আমরা কি একটা সময় পর্যন্ত কিন্তু এগুলো ছিল কিন্তু অবিশ্বাস্য যেটাকে বলা হচ্ছে, যে এগুলো আনবিলিভেবল ছিল, এগুলো বিশ্বাস করা যায় না। কিন্তু এখন সেগুলো কিন্তু, তো তখন সেগুলোকে ভগবানের আসনে বসিয়ে রেখেছিল। কিন্তু এখন এইরকম ভাবে এগুলোতে যে পৌঁছানো যায়, এই ধরনের একটা সম্ভাবনার জায়গা তারা কিন্তু জিয়ে রেখেছে। তো মডার্নিজমের যখনই প্রসঙ্গ আসবে, তখন এই ধরনের অ্যাবসলিউট জ্ঞানের প্রসঙ্গ আসবে, যে তারা ধরেই নেয় যে সমস্ত কিছুই কিন্তু ভেদ করা সম্ভব, যেগুলো অভেদ্য এখন আমরা দেখতে পাচ্ছি। যে আমরা হয়তো এই মুহূর্তে এখন একটা প্ল্যানেটে বসে আছি, প্ল্যানেটের একটা ক্ষুদ্র প্রাণী আমরা, সেই প্ল্যানেটের মতো আরো যে কত হাজার লক্ষ কোটি যে প্ল্যানেট আছে তার কোনো ঠিক নেই। এই প্ল্যানেট তো একটা সৌরমণ্ডলের একটা পার্ট, এইরকম যে আরো কত সৌরমণ্ডল আছে, সেই সৌরমণ্ডলের মধ্যে যে আরো কত গ্যালাক্সি আছে, সেই গ্যালাক্সির মতো যে আরো লক্ষ কোটি কত গ্যালাক্সি আছে তার কোনো হিসাব নেই। একবার দেখবে এগুলো ইউটিউবে, মজাদার লাগে, আমার তো বেশ মজা লাগে এগুলো দেখতে, ভালো লাগে, এগুলো জ্ঞান পাওয়া যায় এখান থেকে প্রচুর। নিজের এই যে আমরা যে হিন্দু মুসলিম দাঙ্গা করছি, মারপিট করছি, এগুলো তখন আমার নিজের মনে হয় যে আমরা কতটা সংকীর্ণ মানসিকতার, বাস্তব থেকে কতটা আমরা পিছিয়ে আছি, যে আমরা আছি এখানে কোথায় না একটা
পার্টিকুলার শহরের একটা ছোট্ট জায়গাতে বসে আছি। এটা একটা দেশের মধ্যে বিলং করছে, বা একটা রাজ্যের মধ্যে বিলং করছে, এটা একটা দেশের মধ্যে বিলং করছে, এটা একটা মহাদেশের মধ্যে বিলং করছে, এটা একটা প্ল্যানেটের মধ্যে বিলং করছে। সেই প্ল্যানেটের মতো আরো লক্ষ কোটি প্ল্যানেট আছে, সেই লক্ষ কোটি প্ল্যানেটের মতো আবার দেখবে ওই রকম লক্ষ কোটি সৌরজগৎ আছে, লক্ষ কোটি সৌরজগতের মতো আবার দেখবে সেই লক্ষ কোটি সৌরজগৎ যার পার্ট যে গ্যালাক্সির, সেই রকম আবার লক্ষ কোটি গ্যালাক্সি আছে। তাহলে আমরা কতটা বিন্দু, মানে বিন্দুও নই, আমরা বিন্দুও নই, অথচ আমরা নিজেরা এই সমস্ত জিনিস নিয়ে মারপিট করছি। তো যাই হোক, এটা আলাদা পার্ট। তো এইগুলো এরা বিশ্বাস করে কি যে এইরকম যে সমস্ত অভেদ্য জিনিসগুলো আছে সেগুলো ভেদ করা যায়, সম্ভব, এই ধরনের একটা জ্ঞান লাভ করা যেতে পারে। তো এরা এই ধরনের জায়গাতে কিন্তু ভরসা করে, বিশ্বাস করে, এবং এটা খারাপ নয়, এটা এটা একেবারে যে সম্ভব নয় তা নয়। যেমন বললাম তোমাদের, চাঁদে আমরা যেতে পারছি, আমরা যেমন সূর্যের দিকে এগোনোরও পরিকল্পনা হচ্ছে। নাসা আগামী দিনে 50 বছর পর ওই ধরনের প্রজেক্ট তৈরি করে রেখেছে যে তারা সূর্যের কাছে পৌঁছবে। কি এমন জ্বলছে সূর্যের কাছে যে এতটা তার তেজ, সেইটা তারা পরীক্ষা নিরীক্ষা করবে। তো এই ধরনের পরিকল্পনাগুলো করছে, তাই এগুলোও সফল হবে। আজকে আমরা 45 ডিগ্রিতে সূর্যের তাপ নিতে পারছি না, সেখানে সূর্যের কাছে গিয়ে সেখানে এক্সপেরিমেন্ট হবে, মানে ভাবো একবার। তো কি রকম ভাবে তারা পরিকল্পনা করছে। তো এই ধরনের জ্ঞান লাভ করা যেতে পারে যে কিভাবে সূর্যের কাছে পৌঁছানো যেতে পারে, অভেদ্য জিনিসগুলোকে কিভাবে ভেদ করা যেতে পারে। এই ধরনের জ্ঞানগুলো সেখানে কিন্তু পাওয়া যেতে পারে। এই ধরনের একটা আইডিয়াতে তারা কিন্তু বিশ্বাস করে, এই ধরনের একটা মেথোডোলজিতে তারা কিন্তু বিশ্বাস করে। এটা আমরা দেখতে পাবো যে মডার্নিজমের একটা কিন্তু বিশেষত্ব। আর কি দেখতে পাবো আমরা? আর আমরা দেখতে পাবো বিলিভ ইন প্রোগ্রেস। তারা উন্নতির প্রতি তাদের একটা বিশ্বাস রয়েছে। উন্নতি, যেমন তোমরা সিগমন্ড ফ্রয়েড সাইকো অ্যানালিসিস থিওরি তিনি দিয়েছেন, সাইকো অ্যানালিসিস থিওরি দিয়েছেন তিনি এর মতোই। কি নামটা বললে ঝিলিক তখন? ফ্রান্স ফাইনানের মতো ইনিও একজন সাইকো অ্যানালিস্ট। তিনিও এখানে বিভিন্ন ধরনের দেখবে সেক্সের অনেক থিওরি দিয়েছেন, এবং খুব ভালো সব থিওরি। সুযোগ পেলে কখনো পড়বে, এগুলো তোমাদের জ্ঞান তৈরি করতে অনেক হেল্প করবে, এবং এই পোস্ট মডার্নিজম বুঝতে হলে এগুলো বুঝতে হবে। তো সুযোগ পেলে কখনো এই থিঙ্কারসদেরকে পড়বে। তো সিগমন্ড ফ্রয়েড এখানে দেখবে তোমরা এই প্রোগ্রেসের কথা বলেছে, ঠিক আছে? প্রোগ্রেসের কথা বলেছে, এখানে বলছে কি যে আওয়ার রিয়েল গড, এই যে এখানে কি বলেছে দেখো, যে বিলিভ ইন আনলিমিটেড প্রোগ্রেসের কথা বলেছেন। ফর ইনস্টেন্স তিনি কি বলেছেন, উড স্পিক অফ রিজন অ্যাজ আওয়ার রিয়েল গড। যুক্তি, এই যুক্তিকেই তিনি এখানে কি হিসেবে নিয়েছেন, যে বলছে আমাদের যুক্তি হচ্ছে কিন্তু প্রকৃত ঈশ্বর। মানে যুক্তি দিয়েই সমস্ত কিছু ভেদ করা যায়। যে ঈশ্বর বলতে আমরা যে একটা অভেদ্য কিছুকে এখানে কল্পনা করে বসে আছি, যে সর্বশক্তিমান শক্তি কেউ না কেউ আছে, তারা আমাকে ওয়াচ করছে, তার কৃপাতে আমাদের অনেক কিছু হচ্ছে। তো সেইটাকে তিনি তার আসনে বসিয়ে দিয়েছেন যুক্তিকে। যুক্তি কিন্তু সেই ঈশ্বর, আর অন্য কিছু নয়। তো এইরকম ভাবে দেখো একটা কতটা অগাধ বিশ্বাস তাদের যুক্তির উপরে। তো যুক্তির জায়গাগুলোকে এখানে কিন্তু এস্টাবলিশ করেছেন, এবং যুক্তি দিয়ে সমস্ত প্রবলেমসের এখানে কি করা যেতে পারে, সমাধান করা যেতে পারে, এই ধরনের বিষয়গুলোর উপর ফোকাস করেছেন। এবং যুক্তির উপর নির্ভর করে এখানে উন্নতি করা যেতে পারে। আরো অনেক ধরনের রিসোর্স সেখানে উপলব্ধি করা যেতে পারে। মানে আজকে যদি আমরা চাঁদে গিয়েও যদি জল খুঁজে পাই, তাহলে আরো সেটা বিশাল বড় একটা রিসোর্স। চাঁদে গিয়ে জল খুঁজে পাওয়া, এবং সেটা যদি পানীয় জল হয়, তো দেখা যাবে আগামী দিনে হয়তো টেসলার মালিক, হয়তো সেখানে কি নাম বললে, টেসলার মালিক এলন মাস্ক। এলন মাস্ক হয়তো একটা সেখানে দেখা গেল যে সেখানে একটা পাঠিয়ে দিল, ঠিক আছে? এবং তার পরিকল্পনা বোধহয় ওই রকমই আছে। দেখবে টুইটারে যখন তিনি পোস্ট করেন তখন দেখবে সেখানে লেখা আছে টুইট ফ্রম আর্থ, এরকম লেখা থাকে বোধহয়। মানে এখানে এখন বদলে দিয়েছে ওগুলো। তো এই স্পেস নিয়ে যেহেতু রিসার্চ করছে, তো ওখানে বদলে দিয়েছে। তো যাই হোক, আগামী দিন এটাও হতে পারে যে ওখান থেকে পানীয় জল এখানে নিয়ে আসছে, বা ওখানে যদি জলের সন্ধান পাওয়া যায়, তাহলে ওখানে জীব তৈরি হবে, ওখানেও গাছপালা তৈরি হবে, ওখানেও প্রাণের সঞ্চার হবে। তাহলে সেখান থেকেও কিন্তু মানুষের হিউম্যান জেনারেশনের প্রোগ্রেস হবে। তাহলে এগুলো সম্পদ। তাহলে এইরকম ভাবে কি হতে পারে, এরকম প্রোগ্রেস কিন্তু হতে পারে। তো এদের এই যে মডার্ন যে যারা থিঙ্কার্স আছেন, তাদের এই যুক্তির উপর নির্ভর করে এরা কি করেছে না, এই অভেদ্য জিনিসগুলোকে কিন্তু ভেদ করার একটা জায়গা কিন্তু তৈরি হয়েছে, এবং এই প্রোগ্রেসটা তার একটা পার্ট। তো এইরকম ভাবে আমরা দেখতে পাবো কি তারা বিভিন্ন ধরনের বিষয়ের কথা বলেছে। তারা এটা উদাহরণ দিয়ে এখানে বলেছে, দেখো যে এখন অনেক ধরনের যেমন ডিজিজ আছে, সেগুলোর আমরা মেডিসিন তৈরি করতে পারিনি, নেই। অনেক ডিজিজ আছে তার মেডিসিন নেই। একটা সময় দেখবে ক্যান্সারের মেডিসিন ছিল না, এই জাস্ট কয়েক বছর আগে, 15-20 বছর আগেই ক্যান্সারের মেডিসিন ছিল না, এখন ক্যান্সারের মেডিসিন বেরিয়ে গেছে। আরো এই ধরনের অসংখ্য রোগ আছে, এইডস এর মেডিসিন নেই, সায়েন্টিস্টরা বেরিয়ে করতে পারছে না এইডস এর মেডিসিন। আগামী দিনে এটা সম্ভব হবে হয়তো যে এইডস এর মেডিসিন বেরিয়ে যাবে। তো এরা এই ধরনের প্রোগ্রেসে বিশ্বাস করে যে যুক্তিকে কাজে লাগাও, রিসার্চ করতে থাকো, এক্সপেরিমেন্ট করতে থাকো, একটা নতুন একটা সিদ্ধান্তে পৌঁছবে, সেই সিদ্ধান্ত দ্বারা নিশ্চয়ই কিছু একটা কিন্তু লাভ হবে। তো
তো এই ধরনের একটা কিন্তু একটা সিস্টেমের উপর ভরসা করে। তো মডার্ন এজে আমরা দেখতে পাবো কি যে এই ধরনের কিন্তু ফিচার্সগুলোর উপরে কিন্তু জোর দেওয়া হয়। তো এরা অত্যধিক বেশি কিন্তু আমরা অপটিমিস্টিক দেখতে পাবো। অপটিমিস্টিক মানে হচ্ছে আশাবাদী, নিরাশাবাদী নয়। এই শব্দটাকে ভালো করে ধ্যান দেবে এখানে, এগুলো পরীক্ষায় আসে। তো এখানে আমরা দেখতে পাবো যেহেতু তারা প্রোগ্রেসের উপর ধ্যান দিয়েছে, তারা আশায় ধ্যান দিয়েছে যে আমরা চেষ্টা করলেই এইডসের মেডিসিন তৈরি করতে পারবো, আমরা চেষ্টা করলেই সূর্যের কাছে পৌঁছতে পারবো, আমরা চেষ্টা করলেই আমরা চাঁদে গিয়ে জলের সন্ধান পেতে পারি। চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো এই প্রোগ্রেসের দিকে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে, তারা অত্যধিক বেশি আশাবাদী। তাহলে যখনই মডার্নিজমের প্রসঙ্গ আসবে তখন অপটিমিজমের প্রসঙ্গ আসবে। তারা কি, তারা সমস্ত কিছুর ক্ষেত্রে একটা কিন্তু অপটিমিজমকে প্রমোট করে, অপটিমিজমকে প্র্যাকটিস করে, একটা আশা তাদের মধ্যে তারা কিন্তু সবসময় জিয়ে রাখে, বাঁচিয়ে রাখে। তো এটাকেই প্র্যাকটিস তারা কিন্তু করে। তাহলে মডার্ন এজের মধ্যে আমরা দেখতে পাবো কি বিলিভ ইন প্রোগ্রেসের কথা এখানে কিন্তু বলা হচ্ছে। সায়েন্স অ্যাজ সুপ্রিম, সায়েন্স অ্যাজ সুপ্রিম, সুপ্রিম মানে হচ্ছে একেবারে যেটা সর্বোত্তম, সর্বোত্তম বা সর্বোচ্চ। তো সায়েন্সকেই তারা সর্বোচ্চ পজিশনে রেখেছে। সায়েন্সের মধ্যে কি থাকে, কজাল রিলেশন থাকে, যেটা তোমাদের বললাম যে কজাল রিলেশন থাকে, কার্যকারণ সম্পর্ক থাকে, এবং সেই কার্যকারণ সম্পর্কটা কিন্তু যুক্তির উপরেই দাঁড়িয়ে আছে। তো এখানেও আমরা দেখতে পাচ্ছি কি যে সায়েন্সকে তারা অত্যধিক গুরুত্ব দিয়েছে। প্রি মডার্ন এজে আমরা কি দেখলাম, প্রি মডার্ন এজে আমরা দেখলাম যে তারা কিসের উপর জোর দিয়েছে, তারা কিন্তু প্রি মডার্ন এজে জোর দিয়েছে বিলিফের উপরে, বিশ্বাসের উপরে। কিন্তু এখানে এসে তারা কিন্তু যুক্তির উপরে জোর দিয়েছে, তারা এখানে এসে কজাল রিলেশনশিপের উপর জোর দিয়েছে। তো এইরকম ভাবে তারা কিন্তু কি করেছে যে তাদের যে ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টের ক্ষেত্রে তারা এখানে কিন্তু সায়েন্সকে বেস করেছে, সায়েন্স। তাহলে মডার্ন এজের মধ্যে এটাও আমরা কিন্তু দেখতে পাবো। সমস্যা জায়গাগুলো আমি পরে বলছি, কোথায় আছে সমস্যা জায়গাগুলো, আগে ফিচার্সগুলো বুঝে নাও, তবে গিয়ে সমস্যাটা ধরতে পারবে, নাহলে ধরতে পারবে না। এবং এই মেটেরিয়ালসটা খুবই সুন্দর একটা মেটেরিয়ালস, পারলে পড়বে, তবে এনাফ নয়, তার কারণ অনেক কথা এখানে শুধু ইনফরমেশনই পুশ করে দেওয়া হয়েছে, এক্সপ্লেনেশনসগুলো খুব কম আছে। সো আমি যেটা বোঝাচ্ছি সেটা ভালো করে ধ্যান দেবে, কারণ আমি লিঙ্ক করাবো, এই লিঙ্কগুলো হয়তো এখানে তোমরা এতটা ধরতে পারবে না, কিন্তু আমি লিঙ্ক করাবো তোমাদের কাছে। একটা বাংলা বইও দেখাবো আমি, বাংলা বইটা আমাকে একটু টাইম দিও, আমি শেষে দেখে মনে করিয়ে দিও, দেখাবো। ওই বইটা যদি পড়তে পারো, পোস্ট মডার্নিজমের A to Z বুঝে যাবে। খুব ছোট্ট একটা বই, খুব সুন্দর বই, ক্যালকাটা ইউনিভার্সিটির একজন রিটায়ার্ড প্রফেসর লিখেছেন, খুব ভালো একটা বই, পোস্ট মডার্নিজমের জন্য যথেষ্ট বই। তো আমার তো পড়তে খুব মজা লাগে এগুলো, যেহেতু ফিলোসফি পড়তে খুব মজা লাগে। তো পুরো বইটাই দেখছি একদিন দাগ হয়ে গেছে, পড়া শেষ হওয়ার পর দেখছি পুরো বইটাই আমি দাগ করে ফেলেছি, কোথাও একটা সিঙ্গেল লাইনও ফাঁকা নেই। যাই হোক, তো বইটা দেবো তোমরা, মানে বইটার নাম বলবো, তোমরা কিনে নিও, এটা কিন্তু বুঝতে তোমাদের হেল্প করবে অনেক কিছু। সেন্টার অ্যান্ড পেরিফেরির কনসেপ্টও এখানে কিন্তু এই মডার্নিজমের একটা পার্ট। কি দেখেছি আমরা, সেন্টার অ্যান্ড পেরিফেরি মানে হচ্ছে যে একটা কেন্দ্র এবং হচ্ছে সেখানে প্রান্তের কনসেপ্ট রয়েছে। কেন্দ্র এবং প্রান্তের কনসেপ্টের মধ্যে আমরা কি দেখতে পেয়েছি, তারা এটা বিশ্বাস করে যে সেখানে কি ক্ষমতা কোথাও আছে। ইংলিশের কি, হ্যাঁ ইংলিশের জন্য এটাই দেখে নিও, এই মেটেরিয়ালটাই পড়ে নিও, তাহলেই হবে। আর আমার আমার লেকচারটা ভালো করে মন দিয়ে শোনো, তাহলেই হবে। আর এমনি অনেকগুলো বই আছে, বাট সবগুলো পাবে না, এক জায়গায় পাবে না। কোথাও মডার্নিজম আছে, কোথাও পোস্ট মডার্নিজম আছে, বাট আমি এক জায়গায় কোথাও পেলাম না। তো এটাই অনেক বেটার, ইগনোর মেটেরিয়ালটাই অনেক বেটার। তো সেন্টার এবং পেরিফেরি বলতে কি বোঝানো হচ্ছে, সেন্টার অ্যান্ড পেরিফেরি মানে হচ্ছে এটা যে সেন্টার মানে হচ্ছে কেন্দ্র, পেরিফেরি মানে হচ্ছে প্রান্ত। মানে তো একটা সেন্টার থাকবে যেখানে কি থাকবে, যেখান থেকে পাওয়ার বা সমস্ত কিছুর একটা জায়গা, সেখানে সমস্ত কিছুর শক্তির উৎস সেখানে কিন্তু হোল্ড করবে, এবং প্রান্ত যেগুলো সেখানে কি হবে, সেগুলো রিসোর্সে হয়তো কম হবে। তো এইরকম ভাবে তারা দেখানোর চেষ্টা করেছে। অর্থাৎ এই সময় আমরা দেখতে পাবো কি, এই সময়টাতে তোমরা দেখতে পাবো ওয়েস্ট, বা যেটাকে আমরা ইউরোপ বলছি, ইউরোপিয়ানাইজেশন যেটা বলছি, বা ইউরোসেন্ট্রিসিজম যেটা তোমাদের এর আগেও বলেছিলাম, যে ইউরোসেন্ট্রিসিজম যে শব্দটি এর আগে আমরা ইয়েকেও পড়লাম, তাকে পড়তে গিয়ে ফ্রান্স ফায়নেনেরই লেখাপত্রগুলোকে উদ্ধৃত করেছেন, নামটা কি ভুলছি নামটা, উনিও পোস্ট কলোনিয়াল থিঙ্কার্স, বিখ্যাত পোস্ট কলোনিয়াল থিঙ্কার্স, ওনার নামটাই প্রথমে আসে, পোস্ট কলোনিয়াল থিঙ্কার্স থিঙ্কিং এ। তার লেখা বইটা পাবলিশ হওয়ার পরেই পোস্ট কলোনিয়ালিজম কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দুতে আসলো। তো তোমাদের বলেছি, হ্যাঁ এডওয়ার্ড সাইদ, রাইট, এডওয়ার্ড সাইদের ওরিয়েন্টালিজম, এক্স্যাক্টলি, ও এডওয়ার্ড সাইদের ওরিয়েন্টালিজম। ওই বইটা পাবলিশ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাবো কি যে পোস্ট কলোনিয়ালিজম প্রকাশ্যে আসলো। এবং পোস্ট কলোনিয়ালিজম হচ্ছে কিন্তু এই পোস্ট মডার্নিজমের আমব্রেলার নিচে একটা কিন্তু থিওরি, অনেকগুলো থিওরি আছে পোস্ট মডার্নিজমের আমব্রেলায়, তার মধ্যে একটা থিওরি হচ্ছে পোস্ট কলোনিয়ালিজম। যাই হোক, আসবো সেইগুলোতে। তাহলে সেন্টার এবং পেরিফেরির একটা কনসেপ্ট পাবো। সেন্টার পেরিফেরি কি, সেন্টার পেরিফেরির কনসেপ্ট হচ্ছে এরা এটা ধরে নিয়েছিল এইরকম ভাবে যে বিশেষ করে কালচারালি তারা অনেকটা বেশি বায়াসড হয়ে গেছিল এখানে,
তারা ধরে নিয়েছে যে যেহেতু তারা লজিকটাকে ইউরোপ বেশি প্র্যাকটিস করতে পারে, ইউরোপের কালচারসগুলোর মধ্যে অনেক যেহেতু লজিক আছে, লজিকটাকে প্রয়োগ করে তারা যেহেতু নিজেদের মতো করে সমাজ সভ্যতা সমস্ত কিছুকে ধীরে 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 বদলে নিয়েছে, তাই তারা কি করেছে না তাদেরটাই ঠিক। আর এই ইউরোপের বাইরে বা ওয়েস্টের বাইরে যে সমস্ত সমাজ সভ্যতাগুলো যেগুলো আছে সেগুলোকে তারা পেরিফেরি হিসেবে দেখেছে, যেগুলো হচ্ছে খারাপ বা ভুল। এই খারাপ বা ভুল এইটাকে তারা কিন্তু সেখানে দেখিয়েছে, বা সেটাকে বলেছে পেরিফেরি। পেরিফেরি মানে পিছিয়ে পড়া, পেরিফেরি মানে তোমরা বলতে পারো যে সেটা আদার্স, আদার্স যেটাকে গায়ত্রী চক্রবর্তী আদার্স হিসেবে দেখিয়েছেন, বা ওই তোমরা গ্রামশির তত্ত্বের মধ্যেও তোমরা আদার্স শব্দটি পাবে, আদার্স। তো আদার্স হিসেবে তাদেরকে দেখিয়েছে, অন্যান্য হিসেবে দেখিয়েছে, যে এরা কোনো ক্যাটাগরিতে বিলং করে না, এরা অন্যান্য। তাহলে মূলটা কি? মূলটা হচ্ছে সেন্টার, এদের বক্তব্য হচ্ছে সেন্টার। অর্থাৎ এই ইউরোপ বা এই ইউরোপের বিভিন্ন কান্ট্রিজগুলো যারা রিজনসকে ফলো করে নিজেদের মতো করে কালচারসকে স্ট্যাবলিশ করতে পেরেছে, সেগুলোকে প্র্যাকটিস করে, সেটাই একমাত্র ঠিক, সেটাই একমাত্র কারেক্ট, বাকিগুলো সবই ভুল, কারণ তারা পেরিফেরি। তো এইরকম ভাবে সেন্টার এবং পেরিফেরির কনসেপ্ট তারা গড়ে তুলেছে, এইরকম ভাবে তারা রাইট আর রং এর কনসেপ্ট গড়ে তুলেছে, এইরকম ভাবে তারা সত্য এবং মিথ্যার কনসেপ্ট গড়ে তুলেছে, এইরকম ভাবে তারা ঠিক এবং ভুলের কনসেপ্ট গড়ে তুলেছে। তো মডার্নিজমের যখন প্রসঙ্গ আসবে তখন তোমরা এটাও পাবে, কি পাবে? ইউরোপিয়ানাইজেশন শব্দটি পাবে, ইউরোসেন্ট্রিজম শব্দ পাবে, তখন তোমরা এখানে সেন্টার পেরিফেরির শব্দ পাবে, সেখানে তোমরা ইস্ট এবং ওয়েস্টের কনসেপ্ট পাবে, সেখানে রাইট এবং রং এর কনসেপ্ট পাবে, সেখানে হচ্ছে কারেক্ট ইনকারেক্টের শব্দ পাবে, সে এই সমস্ত শব্দগুলো ভুল এবং ঠিকের কনসেপ্ট পাবে, ভালো এবং মন্দর কনসেপ্ট পাবে তোমরা। তো এই ওদের যেগুলো সেগুলো সবই পজিটিভে রান করছে, মানে তাদেরগুলো ভালো, তাদেরগুলো সেন্টার, তাদেরগুলো হচ্ছে সেখানে লজিক্যালি ঠিক, তাদেরগুলো হচ্ছে কিন্তু সব কিছুতে তারা পজিটিভটাকে ওখানে কিন্তু দেখিয়েছে। বাকি যেগুলো আছে, যেগুলো ওয়েস্টের বাইরে, যেগুলো যুক্তির উপর নির্ভর করে তৈরি হয়নি, যেগুলো হয়তো অনেকটা বিশ্বাসের উপর তৈরি হয়েছে, সেগুলো তারা কি করেছে? টাইম টু টাইম তারা এগুলোকে কিন্তু খারাপ হিসেবে, ভুল হিসেবে, অন্যায় হিসেবে, পেরিফেরি হিসেবে, ইললজিক্যাল হিসেবে তারা সেগুলোকে ওরিয়েন্ট হিসেবে কিন্তু তারা দেখেছে। তো এইরকম ভাবে তাদেরকে গালবন্ধ করেছে। তো মডার্নিজমের যে আইডিয়া, সেই আইডিয়ার মধ্যে এটাও পাবে তোমরা যে মডার্নিজম মানে হচ্ছে সেখানে কিন্তু কি আছে, যে ওয়েস্ট সেগুলো ভালো, আর ওয়েস্টের বাইরে যা কিছু হচ্ছে সেগুলো হচ্ছে খারাপ। ওয়েস্ট যেটা হচ্ছে সেন্টার, ওয়েস্টের বাইরে যেটা সেটা হচ্ছে পেরিফেরি। ওয়েস্ট মানে পাওয়ারফুল, ওয়েস্ট মানে ঠিক, ওয়েস্ট মানে সত্য, ওয়েস্ট মানে সমস্ত দিক থেকে সত্য, এটা বাকিরা হচ্ছে কিন্তু মিথ্যে। এই ধরনের সত্য, মিথ্যে, ভুল, ঠিকের কনসেপ্ট তারা গড়ে তুলেছে। পোস্ট মডার্নিজমের মধ্যে এই জিনিসগুলো হয়েছে, এবং এইরকম ভাবেই তোমরা দেখতে পাবে বিশ্বের বিভিন্ন দেশগুলিতে এসে তারা কি করেছে, তারা বিশ্বের বিভিন্ন দেশগুলিতে, বিশেষ করে এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকার দেশগুলিতে এসে তারা কি করেছে? কলোনি স্ট্যাবলিশ করেছে। এদেরকে বুঝিয়েছে সবার আগে, কি বুঝিয়েছে? যে তাদেরকে বুঝিয়েছে যে তোমার কালচারটা খুব খারাপ কালচার, যেটা ফ্রান্স ফানন পড়াতে গিয়েও তোমাদের বলেছিলাম। ফ্রান্স ফানন পড়াতে গিয়ে অনেক কথা বলেছিলাম, এখন আর রিপিট করছি না সেগুলো, যে অনেক কথা বলেছিলাম যে ইউরোপ ইস্টের যেগুলো আছে, ওরিয়েন্টের যেগুলো আছে সেগুলো সব খারাপ, আর ওদের যা আছে সব ভালো। তো ওদেরগুলো ওরা যখন এখানে এসেছে তখন ওদেরগুলো এখানে এসে চাপিয়ে দিয়েছে এবং বলেছে এটাই ভালো, এটাই তোমাকে মানতে হবে, এটাই তোমাকে মানতে হবে। তো কিছুটা তো অবশ্যই তাদের ডেভেলপমেন্টস ঘটেছে, সেগুলো তো ভালো, মানুষ তো মেনে নেবে। আর যেগুলো মেনে নেয়নি মানুষ, সেগুলো তাদেরকে বন্দুকের ভয় দেখিয়ে, বোমা বারুদের ভয় দেখিয়ে তাদেরকে কিন্তু মানতে বাধ্য করা হয়েছে। তো এইরকম ভাবে আমরা দেখতে পাবো কি ধীরে 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 একটা জাতিকে, একটা দেশকে, একটা কালচারসকে তারা কিন্তু দখল করে নিয়ে তাদের নিজেদের যে কনসেপ্টগুলো, তাদের নিজেদের যে মডার্নিজমের যে আইডিয়া, সেগুলোকে তারা এখানে এসে, বা লজিকের যে আইডিয়া, সায়েন্সের যে আইডিয়া, সেগুলোকে সেখানে এসে তারা এখানে ইস্টাবলিশ করেছে এবং এখানকার সিস্টেমগুলোকে ভেঙে দিয়েছে। যেমন এখানে তোমরা এসে দেখতে পাবে যে অনেক কিছুই তারা নষ্ট করে দিয়েছে আমাদের দেশে এসে, যেমন কালো ফর্সার কনসেপ্ট জেনারেট করেছে তারা, কালো ফর্সার কনসেপ্ট জেনারেট করেছে যে কালো মানে আমরা বাদামি, মানে আমরা দেখতে সুন্দর নই। সৌন্দর্যের একটা ডেফিনেশন হচ্ছে কি, যে তোমাকে সাদা চামড়ার হতে হবে, সাদা চামড়ার যদি হও তবেই তুমি সুন্দর, তুমি যদি ইংরেজিতে কথা বলো তবেই তুমি শিক্ষিত। এখনকার দিনে সেগুলো এখনো আছে, এগুলো বিরাজ করছে, রাতারাতি এগুলো আমরা ছুটে ফেলতে পারছি না। তুমি ইংরেজিতে যদি কথা বলো তাহলে তুমি অনেক শিক্ষিত। আরে ভাই, ইংরেজি তো একটা ভাষা, ইংরেজি যারা জানে তারা তো জ্ঞানী নয়। জ্ঞান তো অন্য জিনিস, জ্ঞান তো একটা পাড়ার মধ্যে সীমাবদ্ধ থেকেও তো জ্ঞানী হওয়া যায়। ওই পাড়ার মধ্যে একটা মিনি পৃথিবী রান করছে, তো ওই পৃথিবীটার মধ্যে, ওই পাড়ার ওই পৃথিবীটার মধ্যেই তো জ্ঞান আহরণ করা যেতে পারে, সমস্ত কিছু করা যেতে পারে।
তাই তো করা যেতে পারে। প্লেটো কি এরকম এত বড় কি পৃথিবী দেখেছিল না? তারা ইংরেজি ভাষায় শিক্ষিত ছিল, কিন্তু তাদের মতো তো জ্ঞানী মানুষ নেই, এবং তাদের থিওরি এখনো পর্যন্ত আমরা পড়ে চলেছি, প্লেটো অ্যারিস্টটল থিওরি। তারা তো ইংরেজি জানতো না, তো তারা কি জ্ঞানী ছিল না? ছিল। তাহলে ভাষা কখনো জ্ঞান হতে পারে না। জ্ঞানকে অ্যাচিভ করার মাধ্যম হতে পারে, জ্ঞানকে অ্যাচিভ করার মাধ্যম হতে পারে, কিন্তু সেটা জ্ঞান নয়। তো কিন্তু ওরা মাধ্যমটাকেই কি দেখিয়েছে, মাধ্যমটাকেই, মিডিয়ামটাকেই তারা আমাদের উপরে এসে কিন্তু থুপে দিয়েছে। তারা এখানে আমাদের উপর এসে চাপিয়ে দিয়েছে, চাপিয়ে দিয়ে বলেছে যে এটাই আসল জ্ঞান, এটাই সত্য, এটাই হচ্ছে কিন্তু ট্রুথ, তোমাকে এটাই মেনে নিতে হবে। তো এইরকম ভাবে তারা সাদা কালোর ডেফিনেশন তৈরি করেছে। কালোটাকে বলেছে খারাপ, সাদাটাকে বলেছে ভালো, বাদামিটা খারাপ, সাদাটা হচ্ছে ভালো। তো এই কারণে দেখবে ওই জিনিসগুলো এখন ধীরে ধীরে যুগে যুগে আমাদের দেখবে কালচারালি এখন এগুলো চলতে আছে। আমরা বিয়ে করলে এখন ফর্সা মেয়ে খুঁজে বেড়াচ্ছি, ফর্সা ছেলে খুঁজে বেড়াচ্ছি, কালো করা যাবে না, কেন না বাড়িতে মেনে নেবে না কালো ছেলে, এখন আমাকে কেউ পছন্দ করে না। ঠিক আছে, আমার তো অনেকগুলো গার্লফ্রেন্ড তো চলেই গেছে কলেজ লাইফে পড়তে পড়তে, টেকেই নি একটাও, তো কেন কালো টিকবে না? তো এই যে ব্রিটিশদের আধিপত্য, ব্রিটিশদের যে ফল আমি ভোগ করছি, ঠিক আছে, আমার মতো আরো অসহায় এরকম নিরপরাধ পুরুষ তারা ভোগ করছে যে আমরা মেয়ে খুঁজে পাচ্ছি না, আমরা 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 আমাদের নিজেদের মতো করে জীবন উপভোগ করতে পারছি না, আমরা পার্টনার পাচ্ছি না। তো শুধু এটা নয়, এরকম হাজার হাজার বিষয় আছে, এরকম হাজার হাজার বিষয় আছে, সেগুলো তোমরা দেখবে যে আমাদের উপরে একটু থুপে দিয়েছে। বলো কি বলছো? কিছু বলছো? বলো। না না স্যার। তো এইরকম বিষয় এসে তারা কি করেছে, তারা আমাদের উপর কিন্তু থুপে দিয়েছে, এগুলো আমাদের উপর কিন্তু চাপিয়ে দিয়েছে। তো এইরকম একটা কনসেপ্ট মডার্ন পিরিয়ডে আমরা কিন্তু সেই সময় দেখতে পাবো, যে মডার্ন পিরিয়ডে এই ধরনের কনসেপ্টগুলো কিন্তু এসেছে, ওরা আসার সঙ্গে সঙ্গে এই সমস্ত কনসেপ্টগুলো নিয়ে এসেছে। উন্নতি মানে তারা বুঝিয়েছে কি, যে ইউ হ্যাভ টু ডেভেলপ ইউর সেলফ উইথ ইনস্ট্রুমেন্ট, ডেভেলপমেন্টের মেজারমেন্ট হচ্ছে কি, ডেভেলপমেন্টের মাপকাঠি হচ্ছে তোমার কাছে কটা বন্দুক আছে, তোমার কাছে কটা পরমাণু আছে, তোমার কাছে কটা সেখানে বন্দুক বোমা বারুদ আছে, এগুলো তোমার দেশে পুলিশ প্রশাসন আছে কিনা, সেগুলো হচ্ছে কিন্তু ডেফিনেশন। তোমার কাছে টেকনোলজি আছে কিনা, এগুলো হচ্ছে কিন্তু ডেফিনেশন। তো ডেভেলপমেন্টের ডেফিনেশন তারা মেটেরিয়ালিস্টিক করে দিয়েছে। এরকম ভাবে তারা মেটেরিয়ালিস্টিক জিনিসগুলো আমাদের উপরে এসে কিন্তু ইম্পোজ করে দিয়েছে, এই মেটেরিয়ালিস্টিক ডেভেলপমেন্টগুলো ইম্পোজ করে দিয়েছে। মানে তোমার দেশে যদি সিসিটিভি দিয়ে তোমার দেশ যদি ঘেরাও করা থাকে, তাহলে তুমি উন্নত দেশ। ভাই আমি সিসিটিভি বসাবো কেন? আমার দেশে মারপিট হয় না, আমার দেশে চুরি চামারি হয় না, মানুষ এখানে রিলিজিয়াসলি বা মানুষ ইনার পিস ফিল করে, তাই কেউ কারো পাড়াতে সম্পত্তি দখল করে না। তুমি ইউরোপে গেলে হয়তো সেখানে প্রত্যেকটা পাড়াতে, গ্রামে, রাস্তাঘাটে তুমি সেখানে সিসিটিভি দেখতে পাবে। আমাদের গ্রামে সিসিটিভির প্রয়োজন হয় না, কারণ প্রত্যেকটা মানুষের সম্পত্তিকে সেখানে রেসপেক্ট করে, তার লেবারকে রেসপেক্ট করে, তাকে শ্রদ্ধা করে। আমাদের বাড়ির দরজা যেমন গোটা রাত খোলা থাকে, কেউ চুরি করতেও আসে না। আগে হতো, ধীরে ধীরে এখন কমছে, মানে তখন মানুষের অভাব ছিল, এখন ধীরে ধীরে অভাবের জায়গাটা কমছে, দরজা খোলা থাকে, কমছে জিনিসগুলো। তো আমার দেশে কেন সিসিটিভির প্রয়োজন পড়বে? কেন আমি সিসিটিভি লাগাবো? যাদবপুরের ছেলে মেয়েরা যেটা নিয়ে যেমন আন্দোলন করে, তারা হয়তো লজিকটা ঠিক করে প্রেজেন্ট করতে পারে না সঠিক জায়গায়, এবং মাঝে মাঝে একটা ভুল হলে তো তখন তো সেখানে জার্নালিস্টের নাম কি, সে তো হয়তো চেপে ধরবে, তখন মৌপ্রিয়া নন্দী, সে তো হয়তো তখন চেপে ধরবে যে নিজে আজকে কিনা টিভিটা থেকে বিতাড়িত। যাই হোক, তো এটা তারা ছেলে মেয়েটি হয়তো এটা বলতে পারে না যে বিতাড়িত নন উনি, ওই বিতাড়িতই, তাকে বিতাড়িত যা উনি মানে বিচারপতির বিরুদ্ধে বলেছেন বা যেভাবে তর্ক করেছেন, তাতে ওনাকে বেরি করে দেওয়া হয়েছে। উনি কি থুড়ি না বলবেন তোমাকে? বুঝতে পারছো? তো তো এখানে আমরা দেখতে পাবো কি, এখানে আমরা দেখতে পাবো যে এই আর কি, তো ওরা লজিকটাকে প্রেজেন্ট করতে পারে না, এবং একটা সমাজে সবাই তো ভালো হবে না, তো খারাপটাকে দেখিয়ে তখন তোমার উপর সিসিটিভি চাপিয়ে দেওয়া হবে। কিন্তু এটা তো ঠিক যে সিসিটিভি নেই, কিন্তু যাদবপুরে তারপরও ভালো রেজাল্ট করছে ছেলে মেয়ে, এগুলো সবাই সবার স্বাধীনতাকে রেসপেক্ট করে, সবাই সবার মতো করে জীবনযাপন করছে, সবাই সবার মতো করে পড়াশোনা করছে। তো এই যে বিষয়গুলো, তো এটা এখন তুমি ওদের বোঝাতে পারবে না। যারা এই ধরনের লিবারাল এডুকেশন, ইনস্ট্রুমেন্টাল এডুকেশন তারা পেয়ে এসেছে, তাদেরকে তুমি এটা এখন বোঝাতে পারবে না যে উই ডোন্ট নিড দিস কাইন্ড অফ ইনস্ট্রুমেন্ট টু ডেভেলপ আওয়ার সেলফস, দিস ইজ নট অ্যান এক্সাম্পল অফ ডেভেলপমেন্ট। তুমি এটা বোঝাতে পারবে না তাদেরকে। তারা বলবে না এটা নেই, মানে তোমার ছোটোখাটো তোমার একটা ভুল পেলে, একটা দুটো ভুল তো হবেই, স্বাভাবিক কথা, সে সিসিটিভি থাকলেও হবে, না থাকলেও হবে। তো তোমার যদি ওটা থাকে, ওটা ঘটে যায়, তখন তোমাকে বলবো এই তো তার মানে তোমার সিসিটিভি দরকার আছে, তো তোমাকে তখন সিসিটিভিটা তোমার উপর চাপিয়ে দেবে এসে।
ঠিক এইরকম ভাবে আমরা দেখতে পাবো কিন্তু ইনস্ট্রুমেন্টাল যে ফিলসফিগুলো, ইনস্ট্রুমেন্টাল যে আইডিয়াগুলো, সেগুলো এসে তারা কিন্তু আমাদের উপর চাপিয়ে দিয়েছে। তাই মডার্নিজমের বিশেষত্ব হচ্ছে এটাই যে সেখানে ওই সেন্টার পেরিফেরি যেমন আছে, সেখানে কিন্তু সেখানে ওই ইনার পিসের বিরুদ্ধে, সেখানে পিসফুল এনভায়রনমেন্টের বিরুদ্ধে বা ওই স্পিরিটের বিরুদ্ধে তখন মেটার বা মেটেরিয়াল, সেগুলো কিন্তু আমাদের এখানে চাপিয়ে দিয়েছে তারা। তো মডার্নিজম যখন তোমরা পড়বে তখন এই বিশেষত্বগুলো সেখানে কিন্তু তোমরা পাবে। তো এগুলো গেল আমাদের মডার্নিজমের বিশেষত্ব, এগুলো একটু মাথায় রেখো। এবং লিবার্টির যে আইডিয়া এখানে সব থেকে বেশি চর্চিত হয়েছে যে কারণে সেটা হচ্ছে লিবার্টি আলটিমেটলি কি মানুষের লিবার্টি বৃদ্ধি পেয়েছে? না, মডার্নিজম এসেছে বটে কিন্তু লিবার্টি বৃদ্ধি পায়নি। সেই কারণে পোস্ট মডার্ন থিঙ্কার্সরা আরো বেশি করে এটা নিয়ে চর্চা করেছে যে আমাদের তাহলে পোস্ট মডার্ন আইডিয়ার দিকে এবার ফোকাস করতে হবে। তার কারণ মডার্নিজম আলটিমেটলি মানুষের লিবার্টি এনশিওর করতে পারেনি। তারা অন্য একটা বইয়ের মেটেরিয়াল পড়ছিলাম, সেখানে ওই এগুলো ছিল, লাইনগুলো ছিল। ঠিক আছে, ঝিলিক বোধহয় যে বইটা দিয়েছিল সেই বইটা থেকে পড়ছিলাম, সেখানে ওই লাইনগুলো ছিল। যাই হোক, বলে দিচ্ছি আমি যে সেখানে কি হচ্ছে, সেখানে ওই আলটিমেটলি কি করেছে, আলটিমেটলি লিবার্টিকে এনশিওর করতে পারেনি। মানুষের মধ্যে যে দূরত্বগুলো, সেই দূরত্বগুলো কমাতে পারেনি। মানুষের মধ্যে যে ডিসক্রিমিনেশন, সেগুলো কমাতে পারছে না। মানুষের মধ্যে ঐক্যবোধ গড়ে তুলতে পারছে না। তখনই গিয়ে এটা রিয়েলাইজেশন হচ্ছে, তার মানে এই মডার্নিজমের যে আইডিয়া, মডার্ন যে ফিলসফি, সেই ফিলসফি আলটিমেটলি সমাজকে প্রোগ্রেস করতে কোনো রকম ভাবে বা হিউম্যান বিং এর মধ্যে যে একটা কালেকটিভনেস একটা গড়ে তুলবে, একটা সমন্বয়বাদ গড়ে তুলবে, সেগুলোকে করতে পারছে না। কোথাও তার মানে এর মধ্যে ভুল ভ্রান্তি আছে, এর মধ্যে কোথাও ল্যাক রয়ে গেছে। ওইটাকেই বোঝার জন্য তখন এরা কি করেছে, মডার্নিজমটাকে বোঝার চেষ্টা করেছে, তারপরে এর বিরুদ্ধে গিয়ে পোস্ট মডার্ন আইডিয়াগুলোকে দেওয়ার চেষ্টা করেছে। তো এই গেল আজকে আমাদের মডার্নের বেসিক ক্যারেক্টারিস্টিক্স গুলো। এরপরে আমরা পোস্ট মডার্ন গুলো পড়বো। তারপরে পোস্ট মডার্নের ক্যারেক্টারিস্টিক্স গুলো পড়ার পর আমি তোমাদের কম্প্যারিজন করে দেবো। তবেই গিয়ে বুঝতে পারবে যে পোস্ট মডার্নিজমের আইডিয়াটা এক্স্যাক্টলি কি। তোমরা অনেক কিছু জানো, এগুলো আমি অনেক ক্লাসে বলে এসেছি, সেগুলোকে এখন দেখবে লিঙ্ক করতে করতে যাবো, দেখবে অনেকটা ইজি মনে হবে। বোঝা গেছে? ক্লিয়ার? কে বুঝতে পারোনি হাত তোলো, বলো। স্যার তাহলে ঝিলিকদের এই যে অক্সফোর্ড হ্যান্ডবুক যেটা দিয়েছে, ওটার থেকে যদি আমি পড়ি ভালো হবে? দেখো, আমি কয়েকটা পেজই পড়েছি, সেটার পড়ে আমার কিন্তু খুব একটা ভালো লাগেনি। মানে তোমার নেটের জন্য যে ধরনের তোমার মেটেরিয়াল দরকার, সেটা আমার মনে হয়েছে যে ওটা পারফেক্ট নয়। ঠিক আছে, নেটের কোয়েশ্চেন্স বোঝার জন্য, নেটের বিষয়টা বোঝার জন্য বা বেসিক জিনিসটা বোঝার জন্য সবার আগে তোমার এই ধরনের কোনো মেটেরিয়াল দরকার, যেগুলোতে তোমাকে বেসিকটা বোঝাবে, ক্রাক্সটা বোঝাবে। সেটা কিন্তু পারফেক্ট সেক্ষেত্রে। তো আমি বলবো তোমাকে আগে তুমি ইগনুর মেটেরিয়ালটাকে পড়ে নাও, যেটা আমি পড়াচ্ছি। স্যার ইগনুর আরেকটা মেটেরিয়াল আছে পোস্ট মডার্নিজমের উপরে, যেটা এটার থেকে বেশি ডিটেইল আমি দেখেছিলাম। আচ্ছা, তো আপনি যদি ওটা একবার দেখে বলতে পারেন যে ওটার মধ্যে আছে, আমি পাঠাবো ওটা গ্রুপে একবার। পাঠাতে পারো, পাঠিয়ে দিও, দেখে নেবো। আমিও ডাউনলোড করে রেখেছি 3-4টে। ওই আগেরটার কথাই বলছি, এটা তো মডার্নিজমটা শুধু কভার করছে, এটা তো পোস্ট মডার্নিজম এখানে আলাদাভাবে আরেকটা মেটেরিয়ালস আছে, ওখানে পোস্ট মডার্নিজম। না, এটা তো পোস্ট মডার্নিজম আছে। এই দেখো। ও আচ্ছা আচ্ছা, এখানে সব আছে, সুন্দর করে দেওয়া আছে, লিমিটেশনসটাও দেওয়া আছে, কন্ট্রিবিউশনও দেওয়া আছে, সব দেওয়া আছে। সো পাঠিও, দেখবো। কিন্তু আমি বলবো যে তোমরা সবার আগে আমি যেটা পড়াচ্ছি এটা ভালো করে পড়ো। কথাটা একবার বলুন। হ্যাঁ, যে বাংলা বইয়ের কথাটা বলবেন বলছিলেন, সে বাংলা বই, বইয়ের কথাটা একবার বলুন। রাইট, বাংলা বই। দেখো তো, উত্তর আধুনিকতা একটা বই আছে, এই যে কর্নারে আছে, নদীর কত কর্নারে একটা নাম আধুনিকতা, উত্তর আধুনিকতা। সে পাঠিয়েছে। এই বইটা পড়বে, রতন খাসনবিশ। ঠিক আছে, প্রফেসর এখন আমাদের জীবিত আছেন ভদ্রলোক। এই বইটা পড়বে। দেখতে পাচ্ছ বইটা? ছবি তুলে পাঠিয়ে দাও। আমি দেখতে পাচ্ছি না। ছবি তুলে পাঠিয়ে দাও। এই উত্তর আধুনিক মার্ক্সবাদ, এটা প্রদীপ বসুরও আছে এরকমই টাইপের। ওটা কি পড়বো? প্রদীপ বসুর বইটাও আছে আমার কাছে, ওটা আমার এখনো পড়া হয়নি, কাজে বলতে পারবো না। কাজেই আমি বলবো যে এটা পড়ে নিও। আর পড়ো না, যেটা আমি তো বুঝিয়ে দিচ্ছি বেসিক জিনিসগুলো, এমনি তোমার তো কোনো অসুবিধা হবে না, কিন্তু তোমাকে এমনি পড়তে হবে যে যাতে লং রানে মনে রাখতে পারো বলে, যে উদ্দেশ্যে তোমাদের পড়তে বলি। তো তোমরা পড়তে পারো, অসুবিধা নেই। প্রদীপ বসুও প্রেসিডেন্সির একজন ছিলেন, বড় মাপের একজন ফিলোসফার, তিনিও আমাদের কলকাতায়।
পড়তে পারো, উনিও মার্ক্সবাদ বা এই সমস্ত বিষয়গুলো নিয়ে অনেক লেখালেখি করেছে, পড়তে পারো। বাট আমি যেটা পাঠালাম এটা আমি যেহেতু পড়েছি, এটা দেখতে পারো একবার, ভালো লাগবে, খুব সুন্দর লাগবে আলোচনাটা। খুব সুন্দর লাগবে। একটু ধৈর্য নিয়ে পড়তে হবে, ধৈর্য ধরে 2-3 দিন লাগবে হয়তো তোমাদের পড়তে, ধীরে ধীরে পড়বে। টানা যদি পড়ো তাহলে 2 দিন লাগবে তাও মিনিমাম, কিন্তু মজা পাবে পড়ে, এত সুন্দর করে বোঝানো হয়েছে। যারা অ্যাটলিস্ট, হ্যাঁ কিন্তু এটা পড়ার আগে তোমাদেরকে কিন্তু ওই শুরু থেকে প্লেটো থেকে শুরু করে এখনো পর্যন্ত যে থিঙ্কার্সগুলো আমি পড়িয়েছি তোমাদের ওয়েস্টার্ন পলিটিক্যাল থটে, সেগুলো পড়তে হবে, নইলে এটা বুঝতে পারবে না, মাথার উপর দিয়ে যাবে। ওয়েস্টার্ন পলিটিক্যাল থট যারা পড়েছো তারাই কেবলমাত্র এই বইটা পড়বে, যেটা এখন সঙ্গীতা পাঠালো, নইলে পারবে না, বুঝতে হতে পারবে না। কার্ল মার্কস কি বলেছেন, কার্ল মার্কসের থিওরি, হেগেলের থিওরি, এইগুলো প্লেটোর থিওরি, হবস লক রুশো, এগুলো 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 যদি তোমাদের বেসিক আইডিয়া যেগুলো আমি পড়িয়েছি সেগুলো না থাকে, কেউ যদি পরে জয়েন করেছো, ক্লাস লেকচারগুলো শোনোনি বা দেখোনি, তাদের জন্য একটু অসুবিধাজনক হবে। কিন্তু বাকি যারা ক্লাস করেছো শুরু থেকে তাদের জন্য অসুবিধা হবে না। আমি বলবো এই বইটা পড়ো, খুব ভালো বই, ঠিক আছে? বয়স সিনিয়র একজন মানুষ খুব সুন্দর লিখেছেন, ভালো বই। অল্প কয়েকটা পেজ আছে, বেশি নেই, অল্প কয়েকটা পেজ আছে। তো আধুনিকতার প্রসঙ্গটাই পড়বে, উত্তর আধুনিকতার পার্টটাই, মার্কসিজমটা আপাতত স্টপ রাখবে, ঠিক আছে? বোঝা গেছে? দীপিকা, দীপিকা নাথ, হ্যাঁ তুমি তো বেরিয়ে গেছিলে, কি খেতে গেছিলে নাকি? হ্যাঁ তাহলে ওটা দেখে নিও রেকর্ডিংটা, ওই সময়ের মধ্যে কটা থেকে কটার মধ্যে ছিলে না। নাজবুন বোঝা গেছে? নাজবুন আছে? হ্যাঁ দাদা বোঝা সায়ন্তন, হ্যাঁ দাদা বোঝা গেছে। সায়ন্তন, ঠিক আছে, হ্যাঁ স্যার বোঝা গেছে। শ্রেয়সী, শ্রেয়সী, হ্যাঁ স্যার ঠিক আছে, স্থাপিতা, বোঝা গেছে। স্থাপিতা, জলদি বলো ফটাফট। হ্যাঁ স্যার। ঝিলিক, হ্যাঁ স্যার বোঝা গেছে। একতা, হ্যাঁ দাদা বোঝা গেছে। সৈনী, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। শোভনদেব, ঠিক আছে? হ্যাঁ স্যার। আর শ্রেয়া, শ্রেয়া বৈদ্য, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। বাকিরা তো অনেকে জয়েন করছে না, কি ব্যাপার, পরীক্ষা টরীক্ষা চলছে নাকি? কিছুজন জয়েন করে বেরিয়েও গেছে আজকে, তুমি বুঝতে পেরেছো? তো অল্পটা, হ্যাঁ ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাক। আগামীকাল আমরা পোস্ট মডার্নিজমের ক্যারেক্টারিস্টিক্সগুলো পড়ে নেব। যারা ইংরেজি পড়তে চাও তাদের বলবো এই মেটেরিয়ালসটাই পড়ো, অন্য থাকলে অন্যও পড়তে পারো, কিন্তু আমি বলবো যেহেতু আমি এটা পড়াচ্ছি, এটাই পড়ো, ধরতে সুবিধা হবে, লিঙ্ক করতে